আমাদের আজকের ক্লাসটা হলো অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে। ওকে, তো তোমরা যারা লাইফে ফার্স্ট টাইম অ্যাকাউন্টিং করছো বা সায়েন্স থেকে কমার্সে এসছো ইন্টারে, তো তোমাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো হিসাব বিজ্ঞান কাকে বলে, এবং আমরা যে অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো করি এই ম্যাথগুলো করার জন্য আমরা কীভাবে হিসাব বা মানে লেনদেনগুলোকে চিনবো, হ্যাঁ, লেনদেনগুলো থেকে আমরা কীভাবে হিসাবগুলোকে খুঁজে বের করব, এবং হিসাবগুলো কত প্রকারের হবে, এবং এই যে বিভিন্ন প্রকারের হিসাব এদের মধ্যে কাদেরকে আমরা ডেবিট কাদেরকে আমরা ক্রেডিট করব। ওকে, তার মানে হিসাব চিহ্নিতকরণ, হিসাবকে ডেবিট এবং ক্রেডিটভুক্তকরণ, এই কাজগুলোই আমরা মানে এই কাজগুলো করাই বেসিক্যালি হিসাব বিজ্ঞানের মূল। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে কি করব, এই বিষয়ে একটা বেসিক ধারণা নিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, তো আমরা যদি হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা পেতে চাই যে হিসাব বিজ্ঞান কাকে বলে, তাহলে আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে। আমরা যদি হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলতে চাই, অ্যাট ফার্স্ট আমাদেরকে স্টার্ট করতে হবে ঘটনা দিয়ে। হ্যাঁ, তো ঘটনা কাকে বলে আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সাথে অনেক কিছু ঘটে। তো যা কিছু আমাদের সাথে ঘটে প্রতিনিয়ত, তার সব কিছুই কি ঘটনা। ওকে, তো আমাদের সাথে যা ভালো ঘটে, যা মন্দ ঘটে, যা কিছু ঘটে, সব কিছুকে আমরা কি বলবো, ঘটনা। ওকে, এই যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, তো এই ঘটনাগুলোকে আমরা দুইটা অংশে বিভক্ত করব। কিছু ঘটনা হলো অনার্থিক ঘটনা, অর্থাৎ যে ঘটনাগুলোর সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। এই ধরনের অনার্থিক ঘটনাগুলোকে জাস্ট আমরা ঘটনাই বলবো। বাট কিছু ঘটনা আছে যাদের সাথে টাকা পয়সা রিলেটেড, টাকা পয়সার সম্পর্ক আছে। ওকে, তো যে ঘটনাগুলোর সাথে টাকা পয়সা রিলেটেড, যে ঘটনাগুলোর সাথে টাকা পয়সা জড়িত, সেই ঘটনাগুলোকে আমরা বলি আর্থিক ঘটনা। কি বলি? আর এই আর্থিক ঘটনাগুলো যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই আর্থিক ঘটনাগুলোকে আমরা বলবো কি, লেনদেন। কি বলবো? লেনদেন। ওকে, তাহলে ঘটনা কি, আমাদের সাথে যা কিছু ঘটে। লেনদেন কি, এই যে আমাদের সাথে যত ঘটনা ঘটে এই ঘটনাগুলোর মধ্যে যারা আর্থিক ঘটনা তাদেরকে আমরা কি বলবো, লেনদেন। তবে লেনদেন হতে গেলে শুধু আর্থিক ঘটনা হলেই হবে না, আরেকটা জিনিস থাকতে হবে, আরেকটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা কি, আর্থিক ঘটনাগুলো অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হতে হবে। ওকে, ধরো মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, সে 50,000 টাকা দিয়ে ধরো একটা ফোন কিনছে। তাহলে মিস্টার এক্স 50,000 টাকা দিয়ে ফোন কিনলো। আচ্ছা বলো, এটা কি আর্থিক ঘটনা নাকি না? ইয়েস, এটা একটা আর্থিক ঘটনা। বাট এই আর্থিক ঘটনাটা কি আমাদের সাথে জড়িত? নো, দ্যাটস ওয়াই এটাকে আমরা আমাদের লেনদেন বলবো না। বাট আমরা যদি 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনি বা 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনি, এটা কি কোনো আর্থিক ঘটনা? ইয়েস, আর এই ঘটনাটা আমাদের সাথে জড়িত। দ্যাটস ওয়াই এই আমাদের সাথে জড়িত আর্থিক ঘটনাটাকে আমরা কি বলবো, লেনদেন। ওকে, তাহলে আমাদের সাথে যা কিছু ঘটে সব কিছুই কি ঘটনা। এই ঘটনা কয় রকম? 2 রকম। একটা কি অনার্থিক ঘটনা, আরেকটা কি আর্থিক ঘটনা। এই অনার্থিক ঘটনাগুলোকে আমরা জাস্ট কি বলবো, ঘটনা। বাট যারা আর্থিক ঘটনা তাদেরকে আমরা কি নামে ডাকবো, লেনদেন নামে ডাকবো। ওকে, এই লেনদেন হলো হিসাব বিজ্ঞানের কাঁচামাল। ধরো তুমি রান্না করতে চাও, তো তুমি রান্না করতে চাইলে তোমার কি লাগবে বলো তো? তোমার শাক সবজি, মাছ মাংস, চাল ডাল এসব লাগবে না? তো আমরা বলতে পারি যে রান্নার কাঁচামাল হলো কি, শাক সবজি, তাই না, মাছ মাংস, চাল ডাল, তেল, এগুলো ছাড়া রান্না করা যায় না। তেমনি তুমি যদি অ্যাকাউন্টিং করতে চাও, অবশ্যই তোমার কাকে লাগবে, লেনদেনকে লাগবে। লেনদেন ছাড়া তুমি কখনোই অ্যাকাউন্টিং বা হিসাব সংরক্ষণ করতে পারবা না। ওকে স্যার, আচ্ছা এবার আসো আমরা আলোচনা করবো কি নিয়ে, হিসাব নিয়ে। হিসাব কি জিনিস? ধরো আমরা একটা প্রতিষ্ঠান, তো আমাদের সাথে প্রতিনিয়ত অসংখ্য লেনদেন ঘটে, তাই না বলো? তো এই লেনদেনগুলোকে আমরা যদি মনে না রাখি, আমরা যদি লিখে না রাখি, আমরা যদি সংরক্ষণ না করি, তাহলে কি হবে? 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর অনেক 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 লেনদেন ঘটবে। বাট এগুলো কি আমাদের মাথায় থাকবে? নো। তখন কি আমরা বলতে পারবো আমরা কার কাছে পাবো, কে আমাদের কাছে পাবে, আয় কত, ব্যয় কত, এগুলো বলা যাবে? নো। তাহলে কি ব্যবসা চলবে বলো? না। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে লেনদেনগুলো ঘটে, এই লেনদেনগুলোকে অবশ্যই অবশ্যই কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। তো লেনদেনগুলোকে সংরক্ষণ করার প্রক্রিয়াটাকেই কি বলা হয়, হিসাব। বা লেনদেনগুলোকে সংরক্ষণ করার কার্যক্রমকে কি বলে, হিসাব। এখন তুমি যদি লেনদেনগুলোকে মুখস্থ করো, এটাও হিসাব। লেনদেনগুলোকে যদি খাতায় লিখো, এটাও কি হিসাব। বা তুমি যদি নোটবুকে অথবা ডেস্কটপে বা ফোনে এগুলোকে রেকর্ড রাখো, এটাও কি হবে, হিসাব। কারণ আমাদের সাথে যত লেনদেন ঘটে সমস্ত লেনদেনগুলোকে সংরক্ষণ করার কার্যক্রমকে হিসাব বলে। ওকে, আচ্ছা আমরা যারা ব্যক্তি, আমাদের সাথে বিভিন্ন ঘটনা আর্থিক লেনদেন ঘটে, রাইট? তো এইগুলোকে আমরা হিসাব রাখি নাকি রাখি না? একটা প্রতিষ্ঠানও রাখে, যারা শিক্ষিত তারাও রাখে, যারা অশিক্ষিত তারাও রাখে। একজন ডক্টর রাখে, একজন ইঞ্জিনিয়ার রাখে, তাই না? আবার একজন ভিক্ষুকও কিন্তু হিসাব রাখে, তাই না? সারাদিন ভিক্ষা টিক্ষা করে এক চিপায় বসে হিসাব করতেছে কয় টাকা হলো।
তাই না বলো? তার মানে হিসাব রাখে না এমন কেউই নেই। যারাই আয় করে, ব্যয় করে, টাকা উপার্জন করে, তারাই কি করে? হিসাব করে। কিন্তু সবাই কি ডেবিট ক্রেডিট এইভাবে হিসাব করে? উত্তর হলো না। সবাই কিন্তু ডেবিট ক্রেডিট এইভাবে হিসাব করে না। এখন আমরা যদি হিসাব করার সময় কিছু হিসাবকে ডেবিট দিকে লিখি, কিছু হিসাবকে ক্রেডিট দিকে লিখি, এইভাবে সমস্ত হিসাবগুলোকে ডেবিট দিক ক্রেডিট দিক দুই দিকে বিভক্ত করে লিপিবদ্ধ করার কার্যক্রমটাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। কি বলে? দুতরফা দাখিলা পদ্ধতি বলে। ওকে, তো দেখো আমাদের সাথে যা কিছু ঘটলো সবই কি ঘটনা। এই ঘটনাগুলোকে আমরা কয় ভাগ করব? দুই ভাগ। কিছু আর্থিক, কিছু অনার্থিক। অনার্থিকগুলো বাদ। যারা আর্থিক ঘটনা তাদেরকে আমরা কি নামে ডাকবো? লেনদেন। এখন এই যে এরকম আমাদের সাথে অসংখ্য লেনদেন ঘটছে, এই লেনদেনগুলোকে সংরক্ষণ করার কার্যক্রমটাকে আমরা কি বলবো? হিসাব। এখন আমরা যদি হিসাবভুক্ত করার সময় কিছু লেনদেন ডেবিটে, কিছু লেনদেন ক্রেডিটে, বা কিছু হিসাব ডেবিটে, কিছু হিসাব ক্রেডিটে, এইভাবে হিসাবগুলোকে দুই ভাগে বিভক্ত করে লিপিবদ্ধ করি, এই কার্যক্রমটাকে বা এই পদ্ধতিটাকে কি বলা হবে? দুতরফা দাখিলা পদ্ধতি। দেখো, দু মানে হচ্ছে কি? দুই। তরফা মানে কি? দিক। দুতরফা মানে কি? দুই দিক। দাখিলা মানে লিখা। ওকে, তাহলে হিসাবগুলোকে দুই দিকে লিখার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি বলা হয়? কি দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, তোমাকে যদি আস্ক করা হয় পূর্ব কি? একটা দিক। পশ্চিম কি? একটা দিক। উত্তর কি? দক্ষিণ একটা দিক। কার দিক? পৃথিবীর দিক, রাইট? এখন আমি যদি তোমাকে বলি ডেবিট কি? একটা দিক। ক্রেডিট কি? অ্যান্সার হবে কি? একটা দিক। ওকে, তবে এরা কিন্তু পৃথিবীর দিক না, এরা হলো হিসাবের দিক। কার দিক? যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটা হলো পৃথিবীর দিক। ওকে, ডান দিক বাম দিক এটা হলো আমার দিক বা একটা ব্যক্তির দিক, রাইট? তো আমরা যখন হিসাব করবো, হিসাবেরও কয়টা দিক থাকবে? দুইটা দিক থাকবে। একটা দিককে আমরা কি বলবো? ডেবিট। আর একটা দিককে আমরা কি বলবো? ক্রেডিট। তো এই যে হিসাবগুলোকে ডেবিট দিক ক্রেডিট দিক দুই দিকে বিভক্ত করা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় কি স্যার? দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এখন বলো তো, যিনি ডক্টর তিনি কি নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, বা ব্যাংক ডেবিট, সেবায় ক্রেডিট এইভাবে কি হিসাব রাখে? বলো নো। সেই হিসাব রাখে একজন ডক্টর, বাট এই ডেবিট ক্রেডিট এভাবে কিন্তু হিসাব রাখে না। বা একজন ইঞ্জিনিয়ার হিসাব রাখে, বাট ডেবিট ক্রেডিট এভাবে হিসাব রাখে না। বা একজন শিক্ষক, ওকে, বা আমরা যারা মানে কখনো অ্যাকাউন্টিং পড়ি নাই, তারাও কি ডেবিট দিক ক্রেডিট দিক এভাবে হিসাব রেখেছি? বলো না। আমরা হিসাব রেখেছি, কিন্তু আমরা ডেবিট দিক ক্রেডিট দিক এই পদ্ধতি মেনে হিসাব রাখি নাই। তো ডেবিট দিক ক্রেডিট দিক মেনে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম কানুন কলা কৌশল মেনে তুমি যদি হিসাব সংরক্ষণ করো, হিসাব সংরক্ষণ করার এই কলা কৌশলকে কি বলে? হিসাব বিজ্ঞান বলে। কি বলে? তো আমরা আজকে আলোচনা করব, বা আমরা যে সাবজেক্টটা পড়তেছি আমাদের এই সাবজেক্টটার নাম কি? হিসাব বিজ্ঞান। তো এখন যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে, আচ্ছা বলো তো হিসাব বিজ্ঞান এটা আবার কি জিনিস? তো চলো তাহলে হিসাব বিজ্ঞান কাকে বলে এটা নিয়ে আর কোনো ডাউট আছে? নো। আচ্ছা, হিসাব বিজ্ঞানের কাঁচামালকে লেনদেন। লেনদেন ছাড়া আমরা কি মানে হিসাব রাখবো? নো, কারণ লেনদেনগুলোকে সংরক্ষণ করাই হচ্ছে কি? হিসাব। আর হিসাবটা যদি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়মকানুন মেনে সংরক্ষণ করা হয় তাকে বলা হবে কি? হিসাব বিজ্ঞান। ওকে, আচ্ছা চলো এবার আমরা দুতরফা দাখিলা পদ্ধতিটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করি। তবে কিছু ইনফরমেশন আমি বলি নাই, সেটা হলো এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু এমনি আসে নাই। ওকে, লুকা প্যাসিওলি নামের একজন ইতালিয়ান ধর্মযাজক এবং গণিতবিদ এবং শিক্ষাবিদ, তিনি 1494 সালে এই দুতরফা দাখিলা পদ্ধতিটাকে উদ্ভাবন করে। ওকে, তো এরকম কোয়েশ্চেন হতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিমালাগুলো কে উদ্ভাবন করেছে? তো আনসার হলো কে উদ্ভাবন করেছে? লুকা প্যাসিওলি। কে? লুকা প্যাসিওলি। তিনি কবে এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো ব্যাখ্যা করছে? 1494 সালে। ওকে, যে বইটার মধ্যে করেছে ওই বইটার নাম যেন খুবই ডেঞ্জারাস, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিয়েট প্রপারসোনালিটা। এই বইটার মধ্যে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিমালাগুলোকে উল্লেখ করেছে। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আরেকটু ডিটেলসে যাই। তো অলরেডি আমরা দুতরফা মানে বুঝেছি দু তরফা, রাইট? দুতরফাকে আমরা দুই ভাগ করতে পারি, দু আর কি তরফা। দু মানে কি? দুই। তরফা মানে কি? দিক। তার মানে দুই দিক। দুতরফা মানে দুই দিক। একটা দিকের নাম কি? ডেবিট দিক, আরেকটা নাম ক্রেডিট দিক। তাহলে কেউ যদি বলে ডেবিট কি, এটা হিসাবের একটা দিক। কেউ যদি বলে ক্রেডিট কি, এটাও কি হিসাবের একটা দিক। ওকে, আচ্ছা এবার আসো আমরা হিসাবের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। ওকে, তুমি যদি হিসাব বিজ্ঞান করতে চাও সেক্ষেত্রে মাস্ট বি তোমাকে হিসাবগুলো ভালো করে চিনতে হবে। ওকে, তারপরে লেনদেনগুলোকে অ্যানালাইসিস করে এখান থেকে যে হিসাবগুলো পাবো
এই হিসাবগুলোকে আমরা মেইনলি কয়টা ভাগে বিভক্ত করতে পারি? 5 ভাগে। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, রাইট? যেমন ধরো আমাদের বাংলাদেশের জনসংখ্যাগত 18 কোটি বা মানুষের সংখ্যাগত 18 কোটি। তো এই যে 18 কোটি মানুষ, এদেরকে আমরা জেন্ডারের ভিত্তিতে কয় ভাগ করতে পারি? কিছু পুরুষ মানুষ, কিছু মহিলা মানুষ, আর কিছু হলো থার্ড জেন্ডার, রাইট? এর বাইরে কি আর কোনো ক্লাসিফিকেশন আছে? পুরুষ মানুষ, মহিলা মানুষ আর হলো থার্ড জেন্ডার, এর বাইরে আর কোনো ক্লাসিফিকেশন আমরা করতে পারবো বলো? না, পারবো না। দেখো মানুষ কিন্তু 18 কোটি, বাট মানুষের প্রকার 18 কোটি না। তো তেমনি আমরা যদি বলি লেনদেন, এই লেনদেন কিন্তু অসংখ্য, শত শত, হাজার হাজার। আমরা যদি বলি হিসাব, হিসাব কিন্তু শত শত, হাজার হাজার। কিন্তু আমরা যদি এই হিসাবের প্রকারভেদ করি তখন আর হাজার হাজার হিসাব পাওয়া যাবে না। এই হাজার হাজার হিসাবকে আমরা মেইনলি কয় ভাগে বিভক্ত করব? 5 ভাগে। ওকে, কিছু হিসাবকে আমরা বলবো কি স্যার? আয়বাচক হিসাব। কিছু হিসাবকে আমরা কি বলবো? ব্যয়বাচক হিসাব। কিছু হিসাবকে আমরা কি বলবো? সম্পত্তিবাচক হিসাব। কিছু হিসাবকে আমরা কি বলবো? দায়বাচক হিসাব। এবং কিছু হিসাবকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ববাচক হিসাব। ওকে, তো আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 5 প্রকার। হ্যাঁ, খুব সহজে এটা মনে রাখা যায়। আয়, এটার বিপরীত কি? ব্যয়। সম্পদ, এটার বিপরীত কি? দায়। আর এটা কি? মালিকানা সত্ত্ব। ওকে, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এই যে প্রত্যয় কোচিং, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, তো এই যে প্রত্যয় কোচিং স্টুডেন্টদেরকে পড়ানো হয়, বিনিময়ে মাস শেষে বেতন পাওয়া যায়। তো দেখো প্রত্যয় কোচিং স্টুডেন্টদের কাছ থেকে মাস শেষে বেতন পাচ্ছে, এটা প্রত্যয়ের জন্য কি? আয়। মডেল টেস্ট ফি পাচ্ছে, এটা কি? আয়, তাই না বলো? ওকে, এই যে মানে বেতন প্রাপ্তি, মডেল টেস্ট ফি প্রাপ্তি, এগুলোকে আমরা কি বলবো? আয় বলবো। ওকে, আবার দেখো প্রত্যয় কোচিং কি করতেছে? প্রতি মাসে টিচারদেরকে বেতন দিচ্ছে, এটা কি? ব্যয়। প্রতি মাসে ভাড়া দিচ্ছে, এটা কি? ব্যয়। অ্যাডভার্টাইজ করতেছে, এটা কি? ইলেকট্রিসিটি বিল দিচ্ছে, এটা কি? ব্যয়, তাই না বলো? তো এই যে ভাড়া প্রদান, বেতন প্রদান, ইলেকট্রিসিটি বিল প্রদান, ওকে, এরপর বিজ্ঞাপন খরচ, এগুলো সব প্রত্যয়ের জন্য কি? ব্যয়বাচক হিসাব। স্টুডেন্টদের কাছ থেকে বেতন প্রাপ্তি, স্টুডেন্টদের কাছ থেকে মডেল টেস্ট ফি প্রাপ্তি, এগুলো প্রত্যয়ের জন্য কি? আয়বাচক হিসাব, তাই না? আচ্ছা, আমরা ব্যাংক থেকে লোন নিলাম, মানে প্রত্যয় কী করলো? ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিল। দেখো আমরা যদি ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিই, আমরা টাকা পাবো, বাট এটা কি আমাদের আয়? এটা আমাদের জন্য দায়। এটা কি? দেখো স্টুডেন্টদের কাছ থেকে আমি টাকা পেয়েছি, এটা কি? আয়। কারণ এই টাকাটা আমার, সেবা দিয়েছি, বিনিময়ে টাকা পেয়েছি, এই টাকাটা আমি স্বাধীনভাবে ভোগ করবো, এটা কখনো আমার কাউকে ফেরত দিতে হবে? নো। কিন্তু আমি যে ব্যাংক থেকে 10 লাখ টাকা নিলাম, এটা কিন্তু আমার টাকা না, অন্যের টাকা আমি নিয়েছি, কিছুদিন পর এটা রিপে করতে হবে, ফেরত দিতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? দায়, দায়বাচক হিসাব। তাহলে ঋণ গ্রহণ, ব্যাংক ঋণ গ্রহণ, বন্ধকি ঋণ গ্রহণ, এই হিসাবগুলোকে আমরা কি বলবো? দায়বাচক হিসাব। কি বলবো? দায়বাচক হিসাব। আবার ধরো প্রত্যয় কোচিংয়ে কি আছে? 10-12টা এসিএস, 5-6টা ডিজিটাল বোর্ড আছে, তারপরে কয়েকশো বেঞ্চ আছে, ফ্যান আছে, লাইট আছে, ওকে, কম্পিউটার আছে, ডেস্ক আছে, হ্যাঁ, সোফা আছে। এই সব কিছুকে আমরা কি বলবো? প্রত্যয়ের সম্পদ। কি বলবো? সম্পদবাচক হিসাব। তাহলে এই যে মেশিনারিজ, যন্ত্রপাতি, আসবাবপত্র, তারপরে হলো কি ভূমি, দালান কোঠা, এই সব কিছুকে আমরা কি বলবো? সম্পদবাচক হিসাব। কি নামে রাখবো? সম্পদবাচক হিসাব নামে রাখবো। ওকে, আচ্ছা। আর এই যে প্রত্যয়, এটার মালিক আছে না? হয়তো একজন হইতে পারে অথবা কয়েকজন মালিক হইতে পারে, রাইট? তো এই মালিকরা বা প্রত্যয়ের যারা মালিক, তারা প্রত্যয়ে যে টাকাটা ইনভেস্ট করেছে বা প্রত্যয়ের যে ব্যয়গুলো পরিশোধ করে দিয়েছে বা প্রত্যয়ের যে দায়গুলো পরিশোধ করে দিয়েছে নিজেদের পকেট থেকে, ওই টাকাগুলোকে আমরা বলবো কি? মালিকানা সত্ত্ব। কি বলবো? অর্থাৎ প্রতিটা ব্যবসায়ের যারা মালিক, তারা ব্যবসায় যে টাকা ইনভেস্ট করেছে বা ব্যবসা নিজেদের পকেট থেকে ব্যবসায় যে টাকা দিয়েছে বা ব্যাংকে যে টাকা জমা দিয়েছে বা ব্যবসায়ের যে ব্যয় পরিশোধ করে দিয়েছে বা যে দায় পরিশোধ করে দিয়েছে, ওই টাকাগুলোকে আমরা কি নামে রাখবো? মালিকানা সত্ত্ব নামে রাখবো। ওকে, তাহলে আমরা যখন হিসাব বিজ্ঞান করব, এটা কিন্তু আমাদের জন্য খুবই নেসেসারি। সেটা হলো আমরা মানে বেসিক্যালি হিসাব বিজ্ঞান কি করে? হিসাব সংরক্ষণ নিয়ে কাজ করে। তো আমরা যখন হিসাব সংরক্ষণ করবো, তখন হিসাবগুলোকে আমরা কয় ভাগে ভাগ করবো এটা জানা খুবই নেসেসারি। তাহলে হিসাবের প্রকারভেদ কয়টা? 5টা। কি কি? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। কারা আয় এটা আমাকে বুঝতে হবে, কারা ব্যয় বুঝতে হবে, কারা দায় বুঝতে হবে, কারা মালিকানা সত্ত্ব বুঝতে হবে, কারা সম্পদ বুঝতে হবে। যদি আমি না বুঝি, আমার পক্ষে কিন্তু হিসাব বিজ্ঞান করা কোনোভাবেই সম্ভব না। কারণ আমি যদি নাই চিনি কে আয়, কে ব্যয়, কে সম্পদ, কে দায়, তাহলে আমি হিসাব রাখবো কীভাবে? ওকে, আচ্ছা। তো আমরা বুঝে গেলাম যে হিসাব হচ্ছে 5 প্রকার, তাই না? আয়কে আমরা সংক্ষেপে কী নামে রাখবো? আ। ব্যয়কে ব, সম্পদকে স, দায়কে দ, মালিকানা সত্ত্বকে
ম, আমরা সংক্ষেপে বলতে পারি। হ্যাঁ, তাহলে আ মানে আয়, ব মানে ব্যয়, স মানে সম্পদ, দ মানে দায়, ম মানে কি মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এই যে 5 প্রকার হিসাব, এই 5 প্রকার হিসাবকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা কয় ভাগে বিভক্ত করব বা কয় দিকে বিভক্ত করব? 2 দিকে, রাইট? এই যে দেখো, এই যে হিসাবের দিক কয়টা যেন? 2টা, একটা কি ডেবিট আর একটা কি ক্রেডিট। তো আমরা যে একটু আগে দেখলাম এখানে হিসাব কয় প্রকার? 5 প্রকার। তাহলে এই 5 প্রকার হিসাব কয় দিকে লিপিবদ্ধ হবে? 2 দিকে। আচ্ছা, ডেবিট দিকে কে যাবে বলো তো? বস। ডেবিট দিকে কে যাবে? বস। এখানে ব মানে ব্যয় আর স মানে কি সম্পদ। ক্রেডিট দিকে কে যাবে? আদম। আ মানে কি আয়, দ মানে কি দায়, ম মানে কি মালিকানা সত্ত্ব। আমরা যে বলতেছি হিসাব কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার হিসাবকে আমরা 2টা শব্দ দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, একটা শব্দ কি বস, আর একটা কি আদম। তাই না? ওই যে অফিসের যিনি বস থাকে, বস, ইয়েস বস। আর প্রথম মানুষের নাম কি? আদম, তাই না? এখন বস মানে কি? বস, বস মানে কিন্তু বস না, বস মানে কি ব্যয়, বতে ব্যয়, সতে কি সম্পদ। আদম মানে কি? আদম না, আদম মানে কি আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে হিসাব কয় প্রকার? এই 5 প্রকার হিসাব কয় ভাগ হচ্ছে? 2 ভাগ। বা কয় দিকে যাচ্ছে? 2 দিকে। একটা দিক কি ডেবিট, এই ডেবিটে কে যাচ্ছে? বস। আরেকটা দিক কি ক্রেডিট, ক্রেডিটে কে যাচ্ছে? আদম। তাহলে বস অর্থাৎ ব্যয় আর সম্পদের জন্য বরাদ্দকৃত বা নির্ধারিত দিক কোনটা? ডেবিট। আদম, আদমের জন্য নির্ধারিত দিক কোনটা? ক্রেডিট। ওকে, তাহলে দেখো আমরা যখনই কোনো ব্যয়কে বা সম্পদকে দেখব তাকে আমরা কোন দিকে লিপিবদ্ধ করব? ডেবিট দিকে। যেমন ধরো আমি যদি বলি বেতন প্রদান, এটা কি ব্যয়, ডেবিট। ভাড়া প্রদান ব্যয়, ডেবিট, তাই না? শিক্ষানবিশ ভাতা ব্যয়, ডেবিট। বিজ্ঞাপন খরচ ব্যয়, ডেবিট। অবচয় খরচ ব্যয়, ডেবিট। অবলোপন খরচ ব্যয়, ডেবিট। সুদ প্রদান ব্যয়, ডেবিট, রাইট? নগদ টাকা কেন? সম্পদ, ডেবিট, রাইট? এরপর আসবাবপত্র সম্পদ, ডেবিট। যন্ত্রপাতি সম্পদ, ডেবিট। ভূমি ও দালান কোঠা সম্পদ, ডেবিট। ওকে, সুনাম এটাও কি সম্পদ, ডেবিট। ইজারা সম্পদ, সম্পদ, ডেবিট। ওকে, তাহলে আমরা যখনই কোনো ব্যয়কে পাবো, যখনই কোনো সম্পদকে পাবো, আমরা সাথে সাথে এদেরকে কোথায় লিখবো? ডেবিটে। ওকে, তো ব্যয় আর সম্পদ স্বাভাবিকভাবে কোথায় যাবে? ডেবিটে যাবে। কেন? কারণ ব্যয় আর সম্পদের নির্ধারিত দিক কোনটা? ডেবিট। তবে এখানে আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে বস বা ব্যয় আর সম্পদ এদের নির্ধারিত দিক কোনটা? ডেবিট। তার মানে হলো ব্যয় আর সম্পদ স্বাভাবিকভাবে ডেবিটে যাবে, অথবা ব্যয় আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলেও ডেবিটে যাবে। ব্যয় আর সম্পদ স্বাভাবিক অবস্থায় কোথায় যাবে? ডেবিট। মানে স্বাভাবিক অবস্থা বলতে তুমি বুঝতেছো না ও বাড়লো না কমলো। যেমন ধরো আমি বললাম নগদ টাকা। আচ্ছা, আমি বললাম কি নগদ টাকা, তুমি কি বুঝতে পারছো যে নগদ টাকা বাড়ছে বা কমছে, বা নগদ পেয়েছো বা দিয়েছো? কিছু বলছি? আমি জাস্ট নগদ টাকা বলছি, আর কিছুই বলিনি। নগদ টাকা তোমার কাছে আসলো নাকি নগদ টাকা তোমার থেকে গেল, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আছে? নাই। জাস্ট নগদ টাকাটা কি একটা সম্পদ, এটা স্বাভাবিক অবস্থায় আছে, বাড়ছে না কমছে আমরা জানি না। বাস যেহেতু নগদ টাকাটা আমি স্বাভাবিকভাবে পাচ্ছি, সো এটা কোথায় যাবে? ডেবিট। কিন্তু যদি বলে নগদ টাকা পাওয়া গেল, তার মানে আমাদের কাছে নগদ টাকা বেড়েছে, সো নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বাড়লে কি হবে? ডেবিট। যদি বলে নগদ টাকা প্রদান করা হয়েছে, বলো নগদ টাকা কি পেয়েছি না দিয়েছি? বাড়ছে না কমছে? কমছে। তাহলে আমরা নগদ টাকাকে কি লিখবো? ক্রেডিট। ওকে স্যার, তো আমি আবার একটু রিভিউ করি। বস অর্থাৎ ব্যয় আর সম্পদ স্বাভাবিকভাবে কোথায় যাবে? ডেবিটে। ওকে, ব্যয় আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কোথায় যাবে? ডেবিটে। কিন্তু ব্যয় আর সম্পদ হ্রাস পেলে কোথায় যাবে? ক্রেডিটে। তাহলে যার জন্য যেই দিকটা বরাদ্দকৃত বাড়লে ওই দিকে যাবে, আর কমলে বিপরীত দিকে যাবে। বুঝছো? যার জন্য যে দিকটা বরাদ্দকৃত বাড়লে সে ওই দিকে যাবে, আর কমলে বিপরীত দিকে যাবে। বস ব্যয় আর সম্পদ বরাদ্দকৃত দিক কোনটা? ডেবিট। সো ব্যয় আর সম্পদ বাড়লে কি হবে? ডেবিট। কমলে উল্টা ক্রেডিট। বুঝছো? সেম ভাবে আদম আয় দায় মালিকানা সত্ত্ব, এই আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটার জন্য বরাদ্দকৃত দিক কোনটা? ক্রেডিট। সো আয় দায় মালিকানা সত্ত্ব স্বাভাবিকভাবে কোথায় যাবে? ক্রেডিটে যাবে। ধরো আমি যদি বলি ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, মূলধন, পণ্য বিক্রয়, সেবায়, এরা কোথায় যাবে? ক্রেডিটে যাবে। কেন? এরা আদম, হয় আয় নয়তো দায় নয়তো মালিকানা সত্ত্ব। আর এই যে আমি এতক্ষণ যেটা বলছি, বিক্রয়, সেবায়, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, মূলধন, আমি কিন্তু বলি না এগুলো বাড়ছে নাকি কমছে, এটা আমি কিছু বলছি, জাস্ট আমি এগুলোর নাম নিচ্ছি, রাইট? এতেই তুমি কি করলা? ক্রেডিটে নিয়ে গেলা। কেন? এরা স্বাভাবিকভাবে। কিন্তু আমি যদি বলি মূলধন বৃদ্ধি পেল, আমি যদি বলি ব্যাংক ঋণ নেওয়া হলো, বন্ধকি ঋণ গ্রহণ করা হলো, পণ্য বিক্রয় করা হলো, সেবায় পাওয়া গেল, তার মানে এরা কি বাড়তেছে না? তাহলে আদম যদি বৃদ্ধি পায় তাহলে আদম কি হবে? ক্রেডিট। কেন?
কারণ আমরা জানি যার জন্য যেই দিকটা বরাদ্দ করা আছে বৃদ্ধি পাইলে সে সেদিকেই যাবে। সো আদম যদি বাড়ে তাহলে কোথায় যাবে? ক্রেডিট। কিন্তু যদি আদম কমে তাহলে কি হবে? ডেবিট। যেমন মূলধন যদি কমে যায় তাহলে মূলধন কোথায় যাবে? ডেবিটে যাবে, রাইট? আদমের জন্য বরাদ্দকৃত দিক কোনটা? ক্রেডিট। সো আদম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, তাই না? ধরো আমার সেবায় বাড়ছে তাহলে কি হবে? ক্রেডিট। সেবায় কমে গেছে, ডেবিট। ওকে, ধরো আমি ঋণ গ্রহণ করেছি, দায় বাড়ছে, ঋণ ক্রেডিট। আমি ঋণ পরিশোধ করে দিছি, দায় কমে গেছে, সো ঋণ কি হবে? ডেবিট। ওকে, আমি বন্ধকি ঋণ নিয়েছি, সো আমার বন্ধকি ঋণ নামক দায় বেড়ে গেছে, সো বন্ধকি ঋণ কি হবে? ক্রেডিট। আমি বন্ধকি ঋণ পরিশোধ করে দিয়েছি, তার মানে কি বন্ধকি ঋণ নামক দায়টা আমার কমে গেছে, সো বন্ধকি ঋণ কি হয়ে যাবে? ডেবিট। আচ্ছা স্যার, এখন আমরা যেটা করব খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এতক্ষণ তো আমরা অনেক কিছুই জানলাম, হ্যাঁ, যে হিসাব 5 প্রকার, 2 দিকে লিখতে হয়, বাড়লে এখানে, কমলে ওই দিকে, এরকম, তাই না? তো এগুলো আমরা জানি এখন বেসিকটা। তো শুধু জানলে হবে না, আমাদেরকে হিসাবগুলো চিনতেও হবে। হ্যাঁ, তো আমরা এখন হিসাবগুলোকে চিনব। তো আমরা জানি হিসাব কয় প্রকার? 5 প্রকার। আয় ব্যয়, সম্পদ দায়, মালিকানা সুদ। তো আমরা এখানে ব্যয় বা এক্সপেন্স, ওকে, ব্যয়কে আমরা এক্সপেন্স বলি, কষ্ট বলা হয়। তো ব্যয়বাচক হিসাবে আমরা একটা লিস্ট এখানে দেখতেছি। হ্যাঁ, এই লিস্টটাকে বেশ ভালো করে কয়েকবার আমাদের পড়তে হবে। ওকে, আমরা যদি কয়েকবার এই লিস্টটাকে পড়ি এবং এগুলোকে মাথায় রাখি, দেখবা এরাই সারা জীবন বিভিন্ন অঙ্কে তোমার সামনে আসবে, এরাই হাজির হবে বারবার এবং তোমাকে চিনতে হবে। ধরো তোমার সামনে কিছু ছেলে কিছু মেয়ে আছে। এখন এই যে কিছু ছেলে কিছু মেয়ে, এর মধ্যে কেউ তোমার আপন ভাই বোন, কেউ তোমার কাজিন, আর কেউ মনে করো রাস্তার ছেলে বা মেয়ে, যারা তোমার কোনো রিলেটিভসই না, পরিচিত না, আবার কেউ ফ্রেন্ডস। সবাই তো ছেলে মেয়ে। তুমি যদি না চিনো কে তোমার আপন ভাই বোন, কে তোমার কাজিন, কে তোমার ফ্রেন্ডস, কে তোমার অপরিচিত, তুমি কি তাদের সাথে প্রপারলি বিহেভ করতে পারবা? বলো, পারবা না। তো তুমি যখন অ্যাকাউন্টিং করবা, তোমার সামনে বারবার অসংখ্য হিসাব চলে আসবে এবং এই হিসাবগুলো দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই লিস্টের মধ্যে কারা কারা আয়, কারা কারা ব্যয়, কারা কারা সম্পদ, কারা কারা দায়, কারা কারা মালিকানা সত্ত্ব। যদি তুমি এটা আইডেন্টিফাই করতে না পারো, জীবনেও তুমি অ্যাকাউন্টিং পারবা না। ওকে, তো একটু কষ্ট হলেও এই লিস্টগুলোকে মেমোরাইজ করে ফেলতে হবে এবং এগুলো অনেক ইজি। বেসিক্যালি ব্যয় মানে কি? ব্যয় মানে হলো আমরা যদি পণ্য ক্রয় করি বা সেবা গ্রহণ করি কারো কাছ থেকে, তার বিনিময়ে আমরা যে অর্থটা প্রদান করি সেটাকেই কি বলে? ব্যয়। পণ্য গ্রহণ অথবা সেবা গ্রহণের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলে? ব্যয় বলে। যেমন ধরো আমরা বাজারে গিয়ে আমরা দোকানে গিয়ে একটা চিপস কিনলাম বা একটা বিস্কিট কিনলাম বা একটা আইসক্রিম কিনলাম, ফ্রিতে কিনতে পারবো না, এর বিনিময়ে আমাদেরকে পে করতে হবে। আর এই জিনিসগুলো হচ্ছে পণ্য, কারণ এটা কিনে কিছুদিনের মধ্যে আমরা কি করে ফেলবো বা কিছুক্ষণের মধ্যে আমরা এটা ভোগ করে ফেলবো। তো এই পণ্য ক্রয় করে তুমি যে অর্থ পে করতেছো সেটাকে কি বলা হবে? ব্যয়। আবার তুমি ধরো বাসা থেকে কোচিংয়ে আসলে রিক্সায় করে, তো রিক্সাওয়ালা তোমাকে কি দিল? সেবা। তুমি রিক্সাওয়ালার কাছ থেকে সেবা গ্রহণ করলা, বিনিময়ে তাকে টাকা দিলা, পে করলা, এটা কি তোমার জন্য ব্যয়। ওকে, এমন তো না যে তুমি 50 টাকা দিয়ে রিক্সাটা কিনে নিলে, তুমি কি করেছো? রিক্সাওয়ালার কাছ থেকে সেবা নিয়েছো, রাইট? এই সেবা গ্রহণ করার কারণে তুমি যে অর্থ পে করলা, এটা তোমার জন্য কি? ব্যয়। এখন বলো তো, তুমি যদি রিক্সাটা কিনে নাও, এটা কি তোমার জন্য ব্যয়? উত্তর হলো না, এটা তোমার সম্পদ। তুমি গাড়ি ভাড়া দিয়েছো, এটা তোমার জন্য কি? ব্যয়, কারণ ড্রাইভার তোমাকে সেবা দিয়েছে, বিনিময়ে তুমি ভাড়া দিলা। কিন্তু তুমি যদি গাড়িটাই কিনে নাও, এটা ব্যয় হবে না, এটা কি? সম্পদ। তুমি বাড়িতে ভাড়া থাকো, দ্যাটস ওয়াই মাস শেষে ভাড়া দিলা, এই ভাড়াটা তোমার জন্য কি? ব্যয়, কারণ তুমি বাড়িওয়ালার কাছ থেকে সেবা নিয়েছো। কিন্তু তুমি যদি বাড়িটাই কিনে নাও, এটা কিন্তু ব্যয় না, এটা কি? সম্পদ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে পণ্যগুলো কেনার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমরা ভোগ করে ফেলি, যেগুলি স্থায়ী না, পার্মানেন্ট না, যেগুলোকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি না। যেমন ধরো 50 টাকা দিয়ে আমি একটা চিপস কিনেছি, এটাকে কি আমি 50 বছর পর্যন্ত বুকে আগলে রাখবো যে এটা আমার সম্পত্তি নয়, সম্পদ? ওই মন্ত্রী গল্পের মতো। উত্তর হলো না, এটা কিনে আমি খাওয়া শুরু করে দেবো, একটু পরে প্যাকেটটা ফেলে দেবো, রাইট? তার মানে এটা কিন্তু আমার জন্য ব্যয়, 50 টাকা দিয়ে চিপস কিনা, রাইট? কিন্তু আমি যদি 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনি, এসে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর আমার ফার্স্ট ডিউটি হবে গাড়িটাকে ধোয়া, তাই না? পলিশ করা যায় চকচক করে। দেখবা যাদের কার আছে, পার্সোনাল কার, পার্সোনাল বাইক, অনেক আদর যত্ন করে, তাই না? একদম বুকে আগলে রাখার মতো করে, তাই না? কেন? বিকজ এটা সম্পদ, এটা ব্যয় না। ওকে, 50 টাকা দিয়ে চিপস ক্রয় আর 50 লাখ টাকা দিয়ে গাড়ি ক্রয় আর 5 কোটি টাকা দিয়ে বাড়ি ক্রয়, এগুলোর মধ্যে কি আছে? তিনোটাই ক্রয়, বাট তিনোটা কিন্তু সিমিলার টাইপ ক্রয় না। 50 টাকার চিপস ক্রয়টা হলো কি? ব্যয়, এটাকে আমরা পণ্য ক্রয় বা মাল ক্রয় বলবো। কিন্তু যে গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়, এটা হলো কি? সম্পদ, এটাকে ব্যয় বলা যাবে না। ওকে স্যার?
আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম কাদেরকে আমরা ব্যয় বলবো? হ্যাঁ, তাহলে কারা ব্যয়? পণ্য ক্রয় বাবদ বা সেবা গ্রহণ বাবদ আমরা যে অর্থ পে করি সেটাকে কি বলে? ব্যয় বলে। ওকে, তো এখানে একটা ব্যয়ের লিস্ট দেয়া আছে। আচ্ছা, লিস্টটা কি দেখো। ফার্স্ট অফ অল পণ্য ক্রয় বা মাল ক্রয়। স্যার পণ্য ক্রয় মাল ক্রয়, আমরা তো ব্যবসায়ী, রাইট? ধরো আমরা একজন মুদি দোকানদার, তো আমরা এই যে চাল কিনে আনি, ডাল কিনে আনি, তেল কিনে আনি, কেন? বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা বিক্রি করার উদ্দেশ্যে যে চাল ডাল তেল ক্রয় করতেছি, এইগুলোকেই আমরা বলবো কি? পণ্য ক্রয় অথবা মাল ক্রয়। আচ্ছা, আমরা তো মুদি দোকান, আমরা যে ফ্রিজটা কিনলাম এটা কি বিক্রি করার জন্য কিনেছি? তাহলে এটা সম্পদ। আমরা যে এসিটা কিনেছি এটা কি বিক্রি করার জন্য কিনেছি? এটা কি সম্পদ, তাই না? কিন্তু ধরো র্যাঙ্কস কি করে? এসি কিনে আনে, ফ্রিজ কিনে আনে, টিভি কিনে আনে। আচ্ছা, এটা কি ওদের সম্পদ? না, এটা ওদের জন্য পণ্য ক্রয়। এটা কি? কারণ ওরা এই জিনিসগুলোই বিক্রি করে। তার মানে অ্যাজ এ বিজনেসম্যান আমি যেই পণ্যগুলো নিয়ে ব্যবসা করি ওই পণ্যগুলো কেনাকেই বলা হয় কি? পণ্য ক্রয় বা মাল ক্রয়। তাহলে একজন মুদি দোকানদারের জন্য চাল ডাল তেল ক্রয়টা হলো কি? পণ্য ক্রয় বা মাল ক্রয়। কিন্তু এসি ফ্রিজ টিভি ক্রয়টা কি হবে? সম্পদ। আবার একটা মনে করো ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছে এসি টিভি ফ্রিজ ক্রয়টা হলো কি? পণ্য ক্রয়। এটা কিন্তু তার জন্য সম্পদ না। তার জন্য সম্পদ কি হবে? ধরো ফার্নিচার ক্রয়, এটা তার জন্য সম্পদ। আবার যে ফার্নিচার ব্যবসায়ী আছে না, এই যে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম অথবা আরও অনেক ফার্নিচারের মানে ইয়ে আছে, তুমি কাজীপাড়া শেওড়াপাড়ায় যদি যাও, এইখানে যারা ফার্নিচারের ব্যবসায়ী এরা কি করতেছে? যে হাতিল বলো, অটবি বলো, আক্তার ফার্নিচার অনেক আছে, তাই না? তো ওরা কি করে বলো তো? ওরা যে ফার্নিচারগুলো কিনে আনতেছে, এই ফার্নিচারগুলো ওরা কেন কিনে আনতেছে? ব্যবহার করার জন্য? বাসায় নিয়ে বউ পোলাপানের ঘুম পাড়াইবো এর জন্য না, আনে কেন? বিক্রি করার জন্য, রাইট? তো ওদের জন্য আবার আসবাবপত্র ক্রয়টা কি? পণ্য ক্রয়। তার মানে সহজ কথা, মানে আমি একজন ব্যবসায়ী, আমি যে পণ্যটা বেচার উদ্দেশ্যে, মানে আমি যে জিনিসটা বিক্রি করার উদ্দেশ্যে কিনে আনবো সেটাই হলো কি? পণ্য ক্রয়। আর পণ্য ক্রয়টাকে আমরা কি বলবো? ব্যয়। কিন্তু সম্পদ ক্রয়টাকে আমরা কি বলবো? সম্পদ। ওইটাকে আমরা ব্যয় বলবো না। এরপরে আসো বেতন প্রদান। খুবই সিম্পল, এটা একটা কি? ব্যয়, তাই না? ভাড়া প্রদান ব্যয়, সুদ প্রদান ব্যয়, বাট্টা প্রদান ব্যয়। স্যার বাট্টা প্রদানটা তোমরা বুঝো? ধরো আমরা মিস্টার এক্সের কাছে 50,000 টাকা পাই, এই লোক খুবই চেষ্টা, টাকা দিতে চায় না। তো আমরা ফোন দিলাম, ভাই প্লিজ আপনার কানে ধরি ভাই, আপনি আমাদেরকে টাকাটা দিয়ে দেন। আচ্ছা জান, আপনার আমরা 5,000 টাকা মাফ করে দিব। ওকে, তার মানে আমি আমার দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় তাকে কিছু টাকা ছাড় দিচ্ছি। এই যে কিছু টাকা ছাড় আমরা দিচ্ছি, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা বা বরাদ্দকৃত বাট্টা। এই প্রদত্ত বাট্টা বা বরাদ্দকৃত বাট্টা, ওকে, বা ডিসকাউন্ট বলে আর কি। এটা আমাদের জন্য ব্যয়। দেন কমিশন প্রদান, এটাও কি? ব্যয়। কোনো একজন আমাদের কাজ করে দিছে আমাদের হয়ে, তাকে আমরা পারিশ্রমিক বাবদ যেটা দিব সেটাকে কি বলা হয়? কমিশন। ওকে, এরপরে অবচয় অবলোপন, এটাও কি? ব্যয়। তো অবচয় অবলোপন এটা আমরা কি জানি? ধরো তুমি কোনো একটা কিছু কিনেছো, ধরো তুমি একটা গাড়ি কিনেছো, ধরো 50 লাখ টাকা দিয়ে। গাড়িটা তুমি ধরো 20 বছর ইউজ করতে পারবে। তো যেদিন তুমি গাড়িটা 50 লাখ টাকা দিয়ে কিনেছো ওই দিন তো গাড়িটার দাম 50 লাখ, কিন্তু 1 বছর পর এটার দাম কি আর 50 লাখ থাকবে? না। এই সম্পদটা ব্যবহার করার কারণে, গাড়ি নামক সম্পদটা ব্যবহার করার কারণে এটার ভ্যালু কিছুটা কমে যাবে। এই যে কিছুটা ভ্যালু কমে গেল, এটাকে আমরা কি বলবো? যতটুকু ভ্যালু কমলো ততটুকু কি আমরা কি বলবো? অবচয়, তাই না? যেমন ধরো তুমি একটা আইফোন কিনেছো 1 লাখ টাকা দিয়ে, 1 বছর ইউজ করলে, এখন গাড়িটার দাম 1 লাখ আছে, ধরো এটার দাম এখন আছে কত? 70,000 টাকা। তাহলে এই যে 1 বছর আইফোনটা ইউজ করার কারণে এটার ভ্যালু কমে গেল কত? 30,000। এই 30,000 টাকাকে আমরা কি বলবো? অবচয়। তাহলে কোনো একটা সম্পদ ব্যবহার করার কারণে যদি তার মূল্য হ্রাস পায়, ওই হ্রাসকৃত মূল্যটাই হলো কি? অবচয়। এখন অবচয় আর অবলোপন এরা হলো আপন মায়ের পেটের যমজ ভাইয়ের মতো। ওকে, সবই সেম, একটু তো আর কি পার্থক্য থাকে, কেউ মোটা কেউ শুকনা এরকম হয়, তাই না? বাকি সবই সেম। তো দেখো অবচয়টা কার জন্য প্রযোজ্য? যেই মানে অবচয় অবলোপন মানে কি? সম্পদের মূল্য হ্রাস বা ব্যবহার করার কারণে সম্পদের যদি মূল্য হ্রাস পায় ওইটাকে আমরা অবচয় বলি অথবা অবলোপন বলি। তো অবচয় বলবো কোন ক্ষেত্রে? যে সম্পদটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ ট্যানজিবল অ্যাসেট যারা, এই ট্যানজিবল অ্যাসেটগুলোর ভ্যালু হ্রাস পেলে, মানে ব্যবহারজনিত কারণে ভ্যালু হ্রাস পেলে ওই হ্রাসকৃত ভ্যালুটাকে আমরা কি বলবো? অবচয়। আর যেই অ্যাসেটগুলো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ ইনট্যানজিবল অ্যাসেট, যেমন সুনাম, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ওকে, এরপরে ইজারা সম্পদ বা লিজ অ্যাসেট, এই অ্যাসেটগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সো এদের যদি ভ্যালু হ্রাস পায় ব্যবহারজনিত কারণে সেটাকে কি বলা হবে? অবলোপন। ওকে, তাহলে অবচয় মানে কি? সম্পদের ভ্যালু হ্রাস। অবলোপন মানেও কি? সম্পদের ভ্যালু হ্রাস। তবে এটা হলো ট্যানজিবল অ্যাসেটের ভ্যালু হ্রাস, আর এটা হলো কি? ইনট্যানজিবল অ্যাসেটের ভ্যালু হ্রাস বা দৃশ্যমান সম্পদের
ভ্যালুরাস, আর অদৃশ্যমান সম্পদের ভ্যালুরাস। ওকে, আচ্ছা এবার কুঋণ বা অনাদায়ী পাওনা। কু মানে তো খারাপ, রাইট? কুঋণ মানে এমন ঋণ যেটা তুমি কোনোভাবে আর আদায় করতে পারতেছো না, মানে কোনো একজনের কাছে তুমি টাকা পাও। ওকে, বেসিক্যালি এই টাকাটা কেন পাও? তুমি ধারে পণ্য বিক্রি করেছিলে। ধরো মিস্টার এক্স এর কাছে তুমি 20,000 টাকার পণ্য ধারে বিক্রি করছো। হ্যাঁ, উনি বলছিল ভাই প্লিজ আমাকে পণ্যটা দেন, আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিব, আই প্রমিস। তো তুমি তার কথায় গলে গেছো, তাকে 20,000 টাকার পণ্য ধারে বিক্রি করছো। মানে 1 সপ্তাহের জায়গায় 1 মাস গেছে, 1 মাসের জায়গায় 1 বছর গেছে। ওকে, তুমি দিনে গেলে রাত্রে আসেন, রাত্রে গেলে পরের দিন আসেন, পরের দিন গেলে বাসায় নেই, বেড়াইতে গেছে। তো এরকম ঘুরতে ঘুরতে তোমার অবস্থা শেষ। হঠাৎ ধরো তুমি একদিন জানলা যে এই লোক আমেরিকায় চলে গেছে। এখন বলো এই 20,000 টাকা আদায় করার জন্য 20 লাখ টাকা খরচ করে তুমি কি আর আমেরিকা যাবা? তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছো, তাই না? এই ধরনের ঋণকে বলা হয় কুঋণ, বা এই ধরনের পাওনাকে বলা হয় কি কুঋণ, বা এই ধরনের দেনাদারকে বলা হয় কি কুঋণ বা অনাদায়ী পাওনা। তাহলে আমরা কারো কাছে যদি ধারে বিক্রি করি, তাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় দেনাদার নামে ডাকি। কি নামে? তাহলে এমন কোনো দেনাদার যার কাছ থেকে তুমি টাকাটা কোনোভাবে আদায় করতে পারতেছো না, এবং তুমি ড্যাম শিওর যে এই টাকা আমি আর জীবন আদায় করতে পারবো না, ওকে, ওইটাকে আমরা বলবো কুঋণ বা অনাদায়ী পাওনা। তাহলে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় করা সম্ভব না, কখনোই না, তুমি শিওর হয়ে গেছো, ওই টাকাটাকে আমরা কি নামে ডাকবো? দেনাদার বা কুঋণ বলবো। তুমি পাওনাদার, সে দেনাদার। আচ্ছা, দুইটা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমরা কারো কাছ থেকে যদি টাকা পাই তাকে আমরা দেনাদার নামে ডাকবো। ধরো এই দরজাটার কাছে আমরা টাকা পাই, সো এই দরজাকে আমরা দরজা বলবো, আমরা কি বলবো? দেনাদার। তো ওই সুইচের কাছে আমরা টাকা পাই, তবে এই টাকাটা কেন পাই? ধারে পণ্য বিক্রি করার কারণে। এখানে আবার একটা কন্ডিশন আছে, কেন পাই? ধারে পণ্য বিক্রি করার কারণে। তো দরজাটার কাছে আমরা ধারে পণ্য বিক্রি করেছিলাম 10,000 টাকার, সো এই দরজাটাকে আমরা কি বলবো? দেনাদার। ওই ধরো সুইচের কাছে আমরা 20,000 টাকার পণ্য ধারে বিক্রি করেছি, এই সুইচটাকে আমরা সুইচ না বলে কি বলবো? দেনাদার। ওকে, আবার ধরো ওই যে একটা এসি, ওই এসির কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করেছি, এখন এই এসিটাকে আমরা কিন্তু আর এসি বলবো না, কি বলবো? পাওনাদার। ধরো এই ফ্যানের কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করেছি, সেই ফ্যানকে আমরা ফ্যান বলবো না, আমরা ফ্যানকে কি নামে ডাকবো? পাওনাদার। বুঝছো? তাহলে কারো কাছ থেকে আমরা যদি ধারে পণ্য ক্রয় করি, সে আমাদের কাছে টাকা পাবে, তাকে আমরা কি নামে ডাকবো? পাওনাদার। আর আমরা যদি কারো কাছে ধারে পণ্য বিক্রি করি, আমরা তার কাছে টাকা পাবো, সো তাকে আমরা কি নামে ডাকবো? দেনাদার। ক্লিয়ার? এই দুটো জিনিসকে মানে মিক্স আপ করা যাবে না। হ্যাঁ, ওকে ফাইন। তো কুঋণ বা অনাদায়ী পাওনা বোঝা গেল। তাহলে দেনাদারের কাছ থেকে আমরা যদি টাকা আদায় করতে না পারি, সেটাকে বলা হবে কি? কুঋণ অথবা অনাদায়ী পাওনা। এবার আসো বিজ্ঞাপন খরচ, এটা তো তোমরা সবাই জানো। বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, এটাও ব্যয়। পরিবহন খরচ, ওকে, যেমন আমরা পণ্য ক্রয় করে আনার সময় পরিবহন খরচ করি, এটাকে ক্রয় পরিবহন বলে। আবার অনেক সময় এমনও হয় যে আমরা পণ্য বিক্রি করেছি, আমাদের নিজেদের খরচে ওই যার কাছে বিক্রি করেছি তার কাছে পৌঁছে দিল। যেমন তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই যে দোকানগুলো যারা আছে, প্রথমে এসআররা এসে অর্ডার কাটে, এরপর নিজেদের গাড়ি দিয়ে এসে মাল দিয়ে যায়, তাই না? তাহলে পণ্য তারা বিক্রি করলো, করে আবার কি করলো? দোকানে এসে পৌঁছে দিয়ে গেল। এই যে পৌঁছে দেওয়ার জন্য যে পরিবহন খরচ, এটাকে আমরা বলবো কি? বিক্রয় পরিবহন। কি বলবো? আবার দোকানদার অনেক সময় পণ্য নিজ দায়িত্বে গিয়ে কিনে নিজের খরচে কি করে? দোকানে নিয়ে আসে, এটাকে আমরা বলবো কি? ক্রয় পরিবহন। ওকে, তাহলে পরিবহন খরচ দুই রকমের হয়, ক্রয় পরিবহন অথবা বিক্রয় পরিবহন। ওকে, তো এটা ব্যয়। ক্রয় পরিবহনটাও ব্যয়, বিক্রয় পরিবহনটাও কি? ব্যয়। এরপর আসো শিক্ষানবিশ ভাতা। ধরো আমি সালমান স্যার না, ওকে, ধরো আমি হচ্ছে গিয়ে একটা বাস ড্রাইভার, ওকে, আমি বাস চালাই। ওকে, তুমি ধরো তোমার একটা বাচ্চা আছে, আমার কাছে নিয়ে এসে বললো ওস্তাদ আমার বাচ্চাটারে একটু ড্রাইভিং শিখেন আর আপনার সাথে রাখেন। তো আমি ওই পিচ্চিরে মনে করে আমার সাথে রাখি। ওই যে মানে ওই যে দেখো না ড্রাইভাররা যখন চালায় তো ওস্তাদ ডানে বামে বলতে থাকে হেল্পাররা, তো ওই পিচ্ছি ধরো হেল্পারই করে, মাঝে মধ্যে ওকে আমি ড্রাইভিং শেখাই, তো আমাকে অ্যাসিস্ট করতেছে, সাহায্য করতেছে, বিনিময়ে আমি ওকে কী করি? কিছু পকেট খরচ দিই। এই যে একটা পিচ্চিকে আমি ড্রাইভিং শেখাচ্ছে, বিনিময়ে মানে আমি ওকে, বা ও আমার জন্য কাজ করতেছে, এই কারণে আমি ওকে কিছু পকেট খরচ দিচ্ছি, এটা কি বলে? শিক্ষানবিশ ভাতা। কি বলে? ওকে, বা ধরো আরেকটা এক্সাম্পল দিই, তোমরা অনেক সময় দেখো যে এই BBA কমপ্লিট করার পর আপুরা কি করে, বা ভাইয়ারা ইন্টার্নি করে, তাই না? ধর কোনো একটা ব্যাংকে ইন্টার্নি করে, তো কি করে? সকালে যায়, সারাদিন ব্যাংকের ফুড ফরমাইশগুলো পূরণ করে, তাই না? তো মাস শেষে তাদেরকে হয়তো 3,000-4,000 টাকা দেয় ব্যাংক থেকে, তাই না? অনেক ভালো ব্যাংক হলে হয়তো আর একটু বেশি দেয়। কেন? এই যে মানে এদেরকে কিন্তু বেতন দিচ্ছে না, মানে এরা পড়াশোনা করছে, সব তো থিওরিটিক্যাল ছিল, এখন প্র্যাকটিক্যালি দেখতেছে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স দিচ্ছে, ব্যাংকের উপকার হচ্ছে, আর ব্যাংক তাদেরকে কি করতেছে? সম্মানী বাবদ কিছু পকেট মানি দিচ্ছে। এই যে পকেট মানিটা ব্যাংক তাদেরকে দিল, ব্যাংকের জন্য এটা হলো কি? শিক্ষানবিশ ভাতা। মানে ব্যাংক তাদেরকে কাজও শেখাচ্ছে, আবার কিছু পকেট মানিও দিচ্ছে।
এই যে আমি ড্রাইভার, আমি পিচ্চিটাকে ড্রাইভিংও শেখাচ্ছি, পাশাপাশি আমি আবার ওকে কিছু পকেট মানি দিচ্ছি। এটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি বলে? শিক্ষানবিশ ভাতা। কি বলে? শিক্ষানবিশ ভাতা। এটা আমাদের জন্য কি? ব্যয়। বিমা সালামি, ধরো আমার একটা প্রাইভেট কার আছে, ধরো আমি BMW একটা কিনেছি, ওকে? তো খুবই স্বাভাবিক যে আমি আমার চেয়ে ওইটার বেশি ভালোবাসবো, তাই না? যেন মানে নষ্ট না হয়, অ্যাক্সিডেন্ট না হয় বা এরকম। তো তারপরেও তো দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? আমার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, রাইট? এই কারণে ধরো আমি একটা বিমা কোম্পানির কাছে গিয়ে আমি আমার BMW কি করলাম? বিমা করালাম, যে যদি গাড়িটা দুর্ঘটনা কবলিত হয় আপনারা আমার ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, এই যে তোমার প্রশ্ন, ওরা কেন দিবে এটা? ওরা দিবে কারণ আমি ওদেরকে কিছু টাকা দিব, যেটার নাম হলো বিমা সালামি। বুঝছো? তার মানে ধরো আমি এটা আমার BMW, তুমি হচ্ছে গিয়ে কি বিমা কোম্পানি, তো আমি তোমার কাছে গেলাম, ম্যাম প্লিজ আমার এই গাড়িটার আমি বিমা করতে চাই। তুমি বলো আচ্ছা ঠিক আছে, 5 লাখ দেন, 5 বছরের মধ্যে যদি এই গাড়ির কোনো ক্ষতি হয় আমরা আপনাকে ক্ষতিপূরণ দেবো, গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য যা লাগে আমরা দেবো, অথবা গাড়িটা আমরা নতুন কিনে দিব। তখন তার 5 লাখ টাকা হবে না, তখন হয়তো আরও বেশি চাবা। আর যদি 5 বছরের মধ্যে এটার কোনো ক্ষতি না হয় তাহলে 5 লাখ টাকা তোমার মুনাফা, প্রফিট। ক্ষতি হইলে তুমি আমাকে কি করবা? ক্ষতিপূরণ দিবা, তাই না? বা ধরো আমি বিদেশ থেকে 10 কোটি টাকার মাল আমদানি করতেছি, জাহাজে করে আসতেছে, ধরো জাপান থেকে বাংলাদেশে আমার মাল আসতেছে জাহাজে করে। এখন যে কোনো সামুদ্রিক দুর্ঘটনার কারণে জাহাজ ডুবে আমার পণ্যগুলো কী হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। আমি 5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হতে পারি, না হওয়ার সম্ভাবনাই বেশি, বাট হতেও তো পারে। হইলে আমি কি হবো বলো তো? পুরো নিঃস্ব হয়ে যাবো। এখন আমি একটা বিমা কোম্পানির কাছে গেলাম যে আচ্ছা আমার মাল তো আসতেছে, আমি এই মালগুলোর বিমা করতে চাই, যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা আমাকে ক্ষতিপূরণ দিবেন, আর ক্ষতিগ্রস্ত না হলে তো নাই, আমার মাল তো আমি পাচ্ছি। তো বিমা কোম্পানি বলে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আপনারা আমাকে 10 লাখ টাকা দেন, যদি মালগুলো ক্ষতিগ্রস্ত হয় আমরা ক্ষতিপূরণ দেবো, আর না হলে এই টাকা আমাদের। ওকে, দ্যাটস গুড। এই যে আমি 10 লাখ টাকা দিয়ে আমার এই যে আমি যে একটা অনিশ্চয়তা বা একটা ঝুঁকির মধ্যে ছিলাম, এই ঝুঁকিটা কার ঘাড়ে চাপিয়ে দিলাম? বিমা কোম্পানি। এখন আর আমার মনে করো কোনো প্যারা আছে, এখন আমি ডিজেবার্টি করবো নাকি? জাস্ট চিল। মাল আসলেও আমার, ডুবে গেলেও আমার টাকা তুমি পাবোই, তাই না? এখন কিন্তু আর মানে আমার কি নাই, কোনো প্যারা নাই। তো এই প্যারাটা যে আমার প্যারাটা বিমা কোম্পানি নিল, ও কি ফ্রিতে নিবে? নো, ও কিছু টাকার বিনিময়ে নেবে। এই যে আমি যে টাকাটা ওকে দিলাম, এটাকে আমরা বিমা সালামি বলি, অথবা বিমা প্রিমিয়াম বলি, অথবা বিমা খরচ বলি, বা শুধু বিমাও বলি। বিমা খরচ, বিমা প্রিমিয়াম, বিমা সালামি, একই কথা। এগুলো সব আমাদের জন্য কি? ব্যয়। কি স্যার? ওকে। আচ্ছা, এরপরে কি? শুল্ক, ট্যাক্স। তোমরা এই কথাটা শুনেছো না? দেখো, আয়ের উপরে যদি ট্যাক্স ধরা হয় এটাকে ট্যাক্সই বলে, ওকে? কিন্তু তুমি বিদেশ থেকে পণ্য কিনে আনছো, এটার উপরে যদি ট্যাক্স ধরা হয় ওইটাকে বলে শুল্ক। বা তুমি বিদেশে পণ্য বিক্রি করছো, রপ্তানি, এই রপ্তানির উপরে যদি ট্যাক্স ধরা হয় এটাকেও শুল্ক বলে। ধরো আমি রপ্তানি করেছি, তো আমার দেশের সরকার উনি রপ্তানি শুল্ক পাবে, আর যে দেশে আমি বিক্রি করলাম ওই দেশের ক্রেতা আমদানি করেছে, ওই দেশের সরকার আমদানি শুল্ক পাবে। এটা যে যে দেশের নিয়ম ওই অনুযায়ী পাবে, বুঝতে পেরেছো? আবার আমরা পণ্য তৈরি করলাম, এটার উপরেও সরকারকে ট্যাক্স দিতে হয়, উৎপাদিত পণ্যের উপর, হ্যাঁ? এটাকেও শুল্ক বলে, আবগারি শুল্ক, হ্যাঁ? তাহলে দেখো, আমরা পণ্য কিনে আনছি বিদেশ থেকে বা আমদানি করেছি, আমরা পণ্য বিদেশে বিক্রি করেছি বা রপ্তানি করেছি, আমদানিকৃত পণ্যের উপর, রপ্তানিকৃত পণ্যের উপর, বা আমরা পণ্য উৎপাদন করেছি, উৎপাদিত পণ্যের উপর সরকারকে যে ট্যাক্স দেওয়া হয়, এই ট্যাক্সগুলোকে বলা হয় কি? শুল্ক। কি বলে? শুল্ক। তো শুল্ক অনেক রকমের হয়। আমদানি শুল্ক, এটা হলো আমদানিকৃত পণ্যের উপর ট্যাক্স। রপ্তানি শুল্ক, এটা হলো রপ্তানিকৃত পণ্যের উপর ট্যাক্স, ওকে? আবগারি শুল্ক, এটা হলো উৎপাদিত পণ্যের উপর ট্যাক্স। সম্পূরক শুল্ক, হ্যাঁ, এটাও পণ্যের উপর ট্যাক্স। তো এইরকম, হ্যাঁ। সম্পূরক শুল্ক হলো কি? ধরো আমি সাপোজ ধরো বাংলাদেশ সরকার একটা নিয়ম করলো যে তুমি যেই পণ্যই তৈরি করো না কেন, এই পণ্যের উৎপাদন ব্যয় যা হবে তার উপর 5% সরকারকে ট্যাক্স দিতে হবে। এটা হলো আবগারি শুল্ক। এখন সরকার চিন্তা করলো যে সব পণ্যের উপরেই তো আমি 5% ট্যাক্স নিচ্ছি, তবে কিছু কিছু পণ্য আছে এগুলোর উৎপাদন কমানো উচিত, ধরো সিগারেট, টোবাকো অথবা কোল্ড ড্রিঙ্কস। তো সরকার বললো সবাই তো 5% দিবেই, কিন্তু যারা টোবাকো জাতীয় পণ্য উৎপাদন করবে, যারা কোল্ড ড্রিঙ্কস টাইপের পণ্য উৎপাদন করবে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এই পণ্যগুলোর উপরে 5% দেওয়ার পরও আরও 10% দিতে হবে। ওই যে এক্সট্রা আরও 10% দিতে হবে, ওইটাই হলো সম্পূরক শুল্ক। বুঝতে পেরেছো? এগুলো আমরা শিখবো, হ্যাঁ। শুল্ক, এটাও আমাদের জন্য কি স্যার? ব্যয়। এরপরে কি? মজুরি। আচ্ছা, বেতন আমাদের জন্য কি বলতো? ব্যয় না? মজুরিটাও আমাদের জন্য কি? ব্যয়। তো তোমরা কি জানো যে বেতন আর মজুরির মধ্যে ডিফারেন্সটা কোথায়?
দেখো পণ্য উৎপাদনের কাজে যারা কাজ করে তাদেরকে আমরা বলি শ্রমিক, তাদেরকে আমরা যে পারিশ্রমিক দিই সেটার নাম হচ্ছে কি মজুরি, এটা আমাদের জন্য ব্যয়। আর যারা অফিস পরিচালনার সাথে জড়িত তাদেরকে আমরা বলি কর্মী, এই কর্মীকে আমরা যে পারিশ্রমিক দিই সেটাকে বলা হয় কি বেতন, বুঝছো? যেমন ধরো প্রত্যয়, এটার ম্যানেজার আছে বেশ কয়েকজন, তাই না? তো এই ম্যানেজার এরা কি কোনো পণ্য উৎপাদন করে না, এরা আমাদের কর্মী, সো এদেরকে আমরা কি দিই বেতন। ওকে, কেন ধরো একটা গার্মেন্টস, তারা ড্রেস তৈরি করে, ড্রেস তৈরি করে কারা? শ্রমিকেরা। সো শ্রমিকদেরকে যেটা দেওয়া হয় সেটার নাম কি হবে? মজুরি। কি হবে? মজুরি। ওকে, আচ্ছা, তাহলে উৎপাদন কাজের সাথে জড়িত শ্রমিকদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো স্যার? মজুরি। আর ব্যবসা পরিচালনা কর্মকাণ্ডের সাথে জড়িত কর্মীদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? বেতন। বেতন মজুরি দুইটাই কি ব্যয়। ওকে স্যার, তাহলে বলো তো আমরা এখন ব্যয় জাতীয় মানে হিসাবগুলো চিনবো, এইগুলোকে জাস্ট একটু মানে এখানে সবাইকে তো আর মুখস্থ করার দরকার নেই। বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ, এগুলো যে ব্যয় এগুলো তো আমরা জানি, মজুরি প্রদান এগুলো কি ব্যয়। জাস্ট কোনটা কোনটা নিয়ে তোমার ঝামেলা হতে পারে? এই যে অবচয় বা অবলোপন, এটা নিয়ে। সো এটাকে একটু ফোকাস করবা। ওকে, যে কোনো একটা সম্পদ ব্যবহার করার কারণে যদি মূল্য হ্রাস পায়, ওই হ্রাসকৃত মূল্যটাকে আমরা কি বলবো? অবচয় বা অবলোপন। তারপরে আমরা ধারে পণ্য বিক্রি করেছি যার কাছে, সে হলো দেনাদার। তো দেনাদার যদি আমাদেরকে ফাঁকি মারে, আমাদের টাকাটা না দেয়, হ্যাঁ, তো আমরা যদি দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করতে না পারি, ওই টাকাটাকে বা দেনাদারের ওই অংশটাকে আমরা কি নামে ডাকবো? ঋণ বা অনাদায়ী পাওনা। আর এই যে শিক্ষানবিশ ভাতা, এটাও একটু মাথায় রাখতে হবে। আমরা কাউকে কাজ শেখাচ্ছি, ওকে, পাশাপাশি তাকে আমরা কিছু স্টাইপেন্ড দিচ্ছি বা তাকে কিছু পকেট খরচ দিচ্ছি, সেটাকে বলা হবে কি? শিক্ষানবিশ ভাতা। ওকে, এই শুল্ক, এটা তো সরকারকে দেওয়া হয় ট্যাক্স। তো এগুলো হচ্ছে সবই কি স্যার? ব্যয়বাচক হিসাব। ওকে, তো আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমাদের সামনে এরাই বারবার আসবে। কি আসে না? গতকালকেও তো আসছিল নাকি? ওকে স্যার, এবার আমরা আয়বাচক হিসাবগুলো একটু দেখে নিই। কাদেরকে আমরা আয় নামে ডাকবো? আচ্ছা, বেসিক্যালি আয় কারা? পণ্য বিক্রয় অথবা সেবা প্রদান করে আমরা যদি অর্থ পাই, এটাকে বলা হবে কি? আয়। বা পণ্য বিক্রয় বাবদ, সেবা প্রদান বাবদ আমরা যে অর্থ উপার্জন করি, এই অর্জিত অর্থটাকে আমরা কি নামে ডাকবো স্যার? আয়। তো এখানে বেশ কিছু আয় আছে, যেমন পণ্য বিক্রয় বা মাল বিক্রয়, এটা আমাদের জন্য কি? আয়। সেবা আয়, এই যে যেমন আমি কি তোমাদেরকে পণ্য বিক্রি করতেছি, এই যে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে 1 কেজি সেবা, কাউকে 10 কেজি সেবা, মানে 1 কেজি শিক্ষা, 10 কেজি শিক্ষা, কাউকে 1 মণ শিক্ষা দিয়ে দিলাম, এরকম কিছু না। তার মানে আমি কিন্তু তোমাদের কাছে পণ্য বিক্রি করতেছি না, আমি তোমাদেরকে সেবা দিচ্ছি, বিনিময়ে মাস শেষে আমি তোমাদের থেকে টাকা পাচ্ছি, ওইটা হলো আমার সেবা আয়। ওকে, এরপরে সুদ প্রাপ্তি, ধরো আমি ব্যাংকে টাকা রেখেছি, ফিক্সড ডিপোজিট করেছি, ব্যাংক আমাকে বছর শেষে কি দেবে? সুদ দেবে। আমরা যদি ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিট করি, ধরো সাপোজ তোমার বোনের বিয়ে হয়েছে, সে 10 লাখ টাকা যৌতুক পাইছে, হ্যাঁ, ও না যৌতুক বলে না, মেয়েরা কি যেন পায়? কাবিন। কাবিন, হ্যাঁ হ্যাঁ। তো ধরো সে 10 লাখ টাকা কাবিন পেয়েছে, এখন এই টাকা খরচ করে সে কি সংসার চালাবে বলো? যে আমার ঘাড় মোটকায় সংসার চালাবে, তাই না? আর নিজের 10 লাখ টাকা ব্যাংকে নিয়ে এফডিআর করবে, ফিক্সড ডিপোজিট করবে, রাইট? তো বছর যাবে সে কিছু ইন্টারেস্ট পাবে, আবার বছর যাবে আবার ইন্টারেস্ট পাবে, তাই না? তাহলে আমরা ব্যাংকে যদি টাকা রাখি, আমরা যদি কোথাও বিনিয়োগ করি, সেখান থেকে আমরা কি পাই? সুদ পাই। ওকে, তো এই প্রাপ্ত সুদটা কি আমাদের জন্য আয়। আর যদি আমরা সুদ দিই, ধরো কারো থেকে আমরা ঋণ নিয়েছিলাম, এই ঋণের জন্য আমরা কি সুদ পাবো না দিব? দিলে কি হবে? ব্যয়। পেলে কি হবে? তাহলে সুদ, এটা আয়ও হয় আবার এটা ব্যয়ও হয়। যদি আমরা সুদ পাই, এই প্রাপ্ত সুদটা আমাদের জন্য কি? আয়। যদি আমরা সুদ দিই, এই প্রদত্ত সুদটা আমাদের জন্য কি? ব্যয়। তো বেসিক্যালি আমরা সুদ দেই কখন? ঋণ নিলে বা ধার নিলে আমরা কি করি? সুদ দেই। সো ঋণের উপরে যে সুদ, এটা হলো প্রদত্ত সুদ বা ব্যয়। কিন্তু আমরা যদি বিনিয়োগ করি বা আমরা যদি কাউকে ধার দিই, তাহলে কি আমরা তাকে সুদ দিব? না, আমরা সেখান থেকে সুদ পাবো। সো সম্পদের উপর সুদ বা বিনিয়োগের উপর সুদ, এটা আমাদের জন্য কি? আয়, প্রাপ্ত সুদ। ওকে, কমিশন প্রাপ্তি, ধরো আমরা এখানে যারা আছি, সাপোজ আমি ধরো তোমাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা আমার হয়ে একটু হেল্প করো, তোমরা স্টুডেন্ট ধরে ধরে ব্যাগে ভরে প্রত্যয় নিয়ে এসো, আর ওদের থেকে যে বেতন আমরা পাবো ওইখান থেকে তোমাদেরকে 10% দেওয়া হবে। ওকে, তো তোমরা অনেকে এটাই করলা, ধরো ফ্রেন্ডসদেরকে ধরে ব্যাগে করে প্রত্যয় নিয়ে আসতেছো, ভর্তি করতেছো, আর 10% করে পাচ্ছ। তো এই যে পেলা, এটা তোমার জন্য কি স্যার? এটা কি বেতন? নো, এটা হলো কমিশন। আর যদি আমি এটা পাই, এটা আমার জন্য কি হবে? আয়। তাহলে আমরা যদি কমিশন পাই কোনো একটা কাজ করে দিয়ে, সেটা আমাদের জন্য কি হবে? আয়। আর যদি দেই, ব্যয়। তাহলে কমিশন প্রাপ্তি আয়, কমিশন প্রদান কি হবে? ব্যয়। লভ্যাংশ প্রাপ্তি, কোথাও আমরা টাকা বিনিয়োগ করেছি, হ্যাঁ, ধরো আমরা স্কয়ার কোম্পানির শেয়ার কিনেছি, সো স্কয়ার কোম্পানি যখন লাভ করবে বা কোনো মুনাফা অর্জন করবে, তার একটা অংশ আমাকেও দিবে। তাহলে যে আমরা বিনিয়োগ থেকে যে লভ্যাংশটা পাচ্ছি, এটা আমাদের জন্য কি স্যার? আয়।
লভ্যাংশ প্রাপ্তি, এটা একটা আয়। শিক্ষানবিশ স্যালামি, এই যে এখানের বিপরীত। হ্যাঁ, এখানে আমরা শিক্ষানবিশ ভাতা নিয়ে আলোচনা করেছিলাম, আর এটা কি স্যার এখন যেটা বলতেছি এটা কি শিক্ষানবিশ স্যালামি। তো শিক্ষানবিশ ভাতাটা কি? ওই যে আমি বাস ড্রাইভার, ওই পিচ্চিটা আমারে হেল্প করে সারাদিন, দ্যাটস আমি তারে কিছু টাকা দিচ্ছি এবং কাজও শেখাচ্ছি। ওকে, তো কাজ শেখাচ্ছি পাশাপাশি কিছু দিচ্ছি, সেটা হলো শিক্ষানবিশ ভাতা, সেটা আমার জন্য ব্যয়। আর ধরো ওর মা যেদিন ওরে নিয়ে আসছিল ওই দিন সাথে 10,000 টাকাও আমার দিয়ে গেছে। হ্যাঁ, যে আমার ছেলেটাকে ড্রাইভিং ভালো করে শিখাই দেন, এই যে আপনার আমি 10,000 টাকা দিলাম। তাহলে আমি টাকাটা কেন পেয়েছি? আমি ওকে ড্রাইভিং শেখাবো এই কারণে। সো এটা হলো আমার জন্য কি শিক্ষানবিশ স্যালামি বা আয়। তাহলে কাউকে আমরা কাজ শেখাবো এই কারণে আমরা যদি তার থেকে কোনো টাকা নিই, এটার নাম কি শিক্ষানবিশ স্যালামি, যেটা আয় হিসেবে বিবেচিত হবে। আর তাকে আমরা যদি কিছু দিই, কোনো টাকা পয়সা দিই, ওটা কি শিক্ষানবিশ ভাতা, সেটা আমাদের জন্য কি হবে? ব্যয় হিসেবে বিবেচিত হবে। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা, এই হলো আয় আর কি, এর বাইরে আর খুব কমই আয় আছে। এরপরে আসো আমরা একটু সম্পদের লিস্ট দেখি। হ্যাঁ, সম্পদ কাকে বলে জানো? সম্পদ মানে এমন কিছু যার উপর তোমার অধিকার আছে। তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারবা এবং বিপদে বলে বেঁচেও দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, তাহলে কোনো কিছুর উপর আমাদের অধিকার আছে, বা কোনো কিছু আমরা চাইলে বেচে টাকায় কনভার্ট করতে পারি, বা কারো কাছ থেকে আমরা টাকা পাবো, এই জিনিসগুলো যদি বুঝায় তাহলে আমরা এদেরকে কি বলবো? সম্পদ। কি বলবো? সম্পদ। তো দেখো এখানে আসবাবপত্র, এটা আমাদের জন্য কি? সম্পদ। যন্ত্রপাতি, এটা আমাদের জন্য কি? সম্পদ। ভূমি, এটা আমাদের জন্য কি? সম্পদ। দালান কোঠা, সম্পদ। ইজারা সম্পদও কি? সম্পদ। ইজারা সম্পদটা কি জানো? ইজারা সম্পদ মানে কি? যেমন ধরো সাপোজ তুমি মাছ চাষ করো। হ্যাঁ, তো তুমি কি করলা? তোমার গ্রামের একটা পুকুর 1 কোটি টাকা দিয়ে কিনে নিলা। এটা হলো ক্রয়কৃত সম্পদ। কিন্তু ধরো তোমার কাছে 1 কোটি টাকা নাই, তো ওই পুকুরের মালিককে গিয়ে তুমি 10 লাখ টাকা দিলা, ভাই এই পুকুরটা আমাকে 5 বছরের জন্য ব্যবহার করার সুযোগ দাও। তো ওই লোক তোমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে একটা স্ট্যাম্প করে দিল যে 5 বছরের জন্য এই পুকুরের মালিক হচ্ছে কে? ফাবিহা বা সাবিহা। হ্যাঁ, তো এখন এই যে তুমি পুকুরের মালিক হলা, সারা জীবনের জন্য হলা, একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা যদি কোনো অ্যাসেট কিনি বা কোনো অ্যাসেট ব্যবহার করার সুযোগ পাই, বা কোনো অ্যাসেট ভাড়ার ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার মালিক হই, মালিকানা পাই, ওই অ্যাসেটটাকে বলা হবে লিজ অ্যাসেট বা ইজারা সম্পদ। ওই বন্ধকি সম্পদই, মানে তুমি কোনো সম্পদ যদি বন্ধক নাও, এটাও লিজ অ্যাসেট। ইজারাই। হ্যাঁ, এরপরে আসো নগদ বা ব্যাংক। ধরো তোমার পকেটে যে টাকা আছে এটাকে বলবা কি? নগদ। ব্যাংকে তোমার যে টাকা জমা আছে এটাকে কি বলবা? ব্যাংক। এগুলো তোমার জন্য কি? সম্পদ। এরপর দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ ওই যে আমরা কারো কাছে ধারে পণ্য বিক্রি করলে সে আমাদের জন্য কি? দেনাদার। ওকে, সো সে আমাদের কি? সম্পদ। প্রাপ্য হিসাব কথাটার মানে কি? কারো কাছ থেকে আমরা টাকা পাবো, ওই দেনাদারকে আরেকটা নামে ডাকা হয় কি স্যার? প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ তাদের কাছে আমরা টাকা পাবো, সো তারা আমাদের জন্য কি? সম্পদ। ওকে, এরপরে আসো এই যে প্রাপ্য, এই শব্দটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। এইবারটা যার সাথে যাবে সেই সম্পদ হয়ে যাবে। যেমন প্রাপ্য নোট, এই যে নোটের সাথে প্রাপ্য আছে, প্রাপ্য নোট, এটাও কি? সম্পদ। প্রাপ্য বিল, এটাও কি? সম্পদ। ওকে, তাহলে প্রাপ্য কথাটা যার সাথে থাকবে সেই কি হয়ে যাবে? সম্পদ। তাকে আমরা সবসময় কি নামে রাখবো? সম্পদ নামে। বকেয়া আয়। স্যার দেখো, আয় তো আয়, কিন্তু আয় একটা বহুরূপী জিনিস। হ্যাঁ, আয় 3 রকমের হয়: আয়, অগ্রিম আয়, বকেয়া আয়। ওকে, আয়, অগ্রিম আয়, বকেয়া আয়। আয় আয়, কিন্তু অগ্রিম আয় আয় না। অগ্রিম আয়টা হলো দায়, বকেয়া আয়টা আয় না। বকেয়া আয় কি? সম্পদ। দেখো সম্পদের একটা মানে সংজ্ঞা কি, যে আমরা কারো কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো, সে আমাদের জন্য কি? সম্পদ। এখন ধরো তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, তো 1 মাস যায় তুমি বেতন পাও, এটা তোমার জন্য কি? আয়। ধরো তুমি 3 মাস ধরে কাজ করতেছো, কোম্পানি তোমাকে বেতন দেয় না, তো তুমি কিন্তু 3 মাস কাজ করেছো, বাট টাকা কি পেয়েছো? আয়টা কি পেয়েছো? নাকি আয়টা বকেয়া আছে? তার মানে পাবা কোম্পানির কাছ থেকে। তাহলে আমি আয় মানে কি? যেটা আমি পেয়ে গেছি। আর বকেয়া আয় মানে কি? যে আয় হয়েছে কিন্তু টাকাটা আমি এখনো পাই নাই, পাবো। এই যে আমরা টাকা পাবো ভবিষ্যতে, এটাকে আয় বলে না সম্পদ বলে? তাহলে বকেয়া আয়টা আয় না, বকেয়া আয়টা কি? সম্পদ। কারণ বকেয়া আয়ের টাকাটা আমরা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, দ্যাটস ওয়াই বকেয়া আয়টা কি? সম্পদ। আর অগ্রিম আয়, ধরো তুমি 1 মাস কাজ করে 3 মাসের টাকা অ্যাডভান্স নিলা, তাহলে বলো তো এটা কি তুমি আয় মানে কি? আমি সেবা দিয়ে যে টাকাটা পেয়েছি বা পণ্য বিক্রি করে যে টাকাটা পেয়েছি সেটা হলো আয়। তাহলে আমি কাজ করলাম 1 মাস, সেবা দিলাম 1 মাস, বেতন নিলাম কয় মাসের? 3 মাসের। তাহলে আমার 3 মাসের মধ্যে আয় কয় মাস? আর বাকি 2 মাস কি আয় না অগ্রিম আয়? এই অগ্রিম আয়টা আমাদের জন্য কি? দায়। কি? কেন? কারণ দায়ের একটা সংজ্ঞা হলো কাউকে দিতে হবে বা কেউ আমাদের কাছে টাকা পাবে, এটাকে কি বলা হয়? দায়। তাহলে ওই যে অগ্রিম আয়ের যে অগ্রিম বেতন যেটা আমরা নিয়েছি বা পেয়েছি, বা অগ্রিম আয় 2 মাসের যেটা আমরা পেয়েছি, এই টাকাটা কি আমাদের, নাকি আমাদের কাছে কেউ পায়?
কোম্পানি আমাদের কাছে পাবে এই টাকাটা, সো এটা আমাদের জন্য কি দায়। বুঝছো? তাহলে আয় আয়, বাট বকেয়া আয় আয় না, এটা সম্পদ, কারণ এই টাকাটা আমরা পাবো। অগ্রিম আয় আয় না, এটা হলো দায়, কারণ এই টাকাটা আমাদেরকে হয়তো পরিশোধ করতে হবে, নয়তো সেবা দিতে হবে বা কাজ করতে হবে, এই টাকাটা আমাদের কাছে কেউ পাবে, সো এটা হচ্ছে কি দায়। ওকে, সেম ব্যয়ের ক্ষেত্রে ব্যয় কয় রকম? 3 রকম। ব্যয় ব্যয়, কিন্তু অগ্রিম ব্যয় ব্যয় না, এটা হলো সম্পদ। বকেয়া ব্যয় ব্যয় না, এটা হলো কি দায়। ব্যয় কিন্তু ব্যয়, কিন্তু অগ্রিম ব্যয়টা সম্পদ। যেমন ধরো তোমার বাসায় কাজের বুয়া 1 মাস কাজ করছে, তাকে তুমি 5 মাসের বেতন দিলা, ধরো কোনো কারণে সে অসুস্থ বা তার হাজবেন্ড অসুস্থ, তুমি তাকে বেতন দিলা কয় মাসের? তাহলে দেখো তুমি 5 মাসের যে বেতন দিছো, তুমি কি 5 মাসের সেবা নিয়েছো না 1 মাস? তাহলে 1 মাসেরটা হলো কি ব্যয়, বাকি 4 মাস এখনো কিন্তু সেবা নাও নাই, তুমি তাকে টাকাটা দিয়েছো, তার মানে এই টাকাগুলো তুমি তার কাছে পাও, তো আমরা কারো কাছে পাবো, এটা আমাদের জন্য কি সম্পদ। তাহলে অগ্রিম ব্যয় কি, যে আমি এখনো ব্যয় করি নাই বাট টাকা দিয়ে দিস, তার মানে এই টাকাটা আমি পাবো, সেই অগ্রিম ব্যয়টা কি আমাদের জন্য সম্পদ। ওকে, তাহলে এটা হলো অ্যাসেটের লিস্ট, বুঝা গেল? এই জিনিসগুলোর মধ্যে যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, নগদ, ব্যাংক, এগুলো ইজি, এগুলো এমনি বোঝা যায়। তো ইজারা সম্পদটা কাকে বলে আমরা বুঝলাম, যে আমরা যদি কোনো একটা ফিক্সড অ্যাসেট না কিনে ভাড়ার ভিত্তিতে ব্যবহার করি একটা লং টাইম পর্যন্ত চুক্তিবদ্ধ হয়ে, সেটাকে বলা হবে কি ইজারা সম্পদ। আর ধারে পণ্য বিক্রি করেছি, সে হলো কি দেনাদার বা প্রাপ্য হিসাব। আর প্রাপ্য শব্দটা যার কাছেই থাকবে সেই কি হয়ে যাবে সম্পদ, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, হ্যাঁ এগুলো কি সম্পদ। আচ্ছা, আর হলো বকেয়া আয়টা কি আমাদের জন্য সম্পদ, কারণ এই টাকাটা আমরা পাবো। অগ্রিম ব্যয় এটা আমাদের জন্য কি সম্পদ, কারণ এই টাকাটাও কি আমরা অগ্রিম দিয়ে রেখেছি, সো আমরা এই টাকাটা পাবো। ওকে, আচ্ছা এবার আসলে আমরা দায় নিয়ে একটু আলাপ করি। এখানে বেশ কিছু দায় আছে, তাই না বলো? আচ্ছা এখানে দেখো কি ঋণ। আচ্ছা দায়টা আমরা কিভাবে বুঝবো, যে মানে দায়ের আসলে কনসেপ্টটা কি? আচ্ছা দায় মানে হলো কেউ আমাদের কাছে টাকা পায় অথবা কাউকে টাকা দিতে হবে বা পরিশোধ করতে হবে ভবিষ্যতে, এমন বুঝাইলে তাকে কি বলে দায়। তাহলে ভবিষ্যতে কাউকে টাকা পরিশোধ করতে হবে বা দিতে হবে, বা কেউ আমাদের কাছে টাকা পায়, এই টাইপের কিছু বুঝালে তাকে কি বলা হবে দায়। আচ্ছা আমরা যদি কারো কাছ থেকে পণ্য ক্রয় করি ধারে, তাকে কি বলবো পাওনাদার। কিন্তু কারো কাছ থেকে আমরা যদি টাকা ধার নেই, তাকে আমরা পাওনাদার বলবো না, ওইটাকে আমরা বলবো ঋণ। কি বলবো? ঋণ। তার মানে ঋণ মানে আমরা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, দায়ের মধ্যেই পড়ে, পাওনাদারও দায়। কিন্তু পাওনাদার কথাটার উৎপত্তি ঘটে থেকে ধারে পণ্য ক্রয় থেকে। ওকে, ধরো আমরা মিস্টার এক্স এর কাছ থেকে ধারে 5,000 টাকার পণ্য ক্রয় করেছি, তো মিস্টার এক্স আমাদের কাছে টাকা পাবে, সো আমরা মিস্টার এক্সকে কি বলবো পাওনাদার, এটা হচ্ছে দায়। কিন্তু আমরা ধরো মিস্টার ওয়াই এর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছি, তো মিস্টার ওয়াইকে আমরা পাওনাদার বলবো না। ওকে, মিস্টার ওয়াইকে আমরা কি বলবো ঋণ। কি বলবো? ঋণ। এটাও দায়, দুইটাই দায় বা নাম দুইটা। হ্যাঁ, তাহলে ঋণ মানে আমরা কারো কাছ থেকে নগদ টাকা ধার নিয়েছি, যদি সেটা ব্যাংক থেকে নেই তাহলে কি হয়ে যাবে ব্যাংক ঋণ। আর ঋণ নেওয়ার সময় আমি যদি কোনো সম্পদ বন্ধক রেখে, ধরো আমার বাড়ি বন্ধক রেখে বা গয়না বন্ধক রেখে আমি ঋণ নিলাম, এটার নাম হয়ে যাবে বন্ধকি ঋণ বা মর্টগেজ বলে। হ্যাঁ, তো এটা সবাই কি দায়। পাওনাদার এটাও কি দায়। এই পাওনাদারের আরেকটা নাম কি স্যার? প্রদেয় হিসাব। পাওনাদারের আরেকটা নাম কি? প্রদেয় হিসাব। আচ্ছা প্রদেয় মানে কি দিতে হবে, তো পাওনাদারকে টাকা দিতে হবে, দ্যাটস ওয়াই পাওনাদারের আরেকটা নাম কি প্রদেয় হিসাব। আবার এই যে প্রদেয় কথাটা হলো একটা ম্যাজিক্যাল ওয়ার্ড, এই প্রদেয় যার সাথে থাকবে সেই কি হয়ে যাবে সম্পদ, যেমন সরি দায় হয়ে যাবে। যেমন মনে করো প্রদেয় বিল, এটা কি দায়। প্রদেয় নোট, এটা কি দায়। আচ্ছা দেখো প্রদেয় বিল, প্রদেয় নোট, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, তাই না? তাহলে প্রাপ্য কথাটা থাকলে এটা সম্পদ হয়ে যাবে, প্রদেয় কথাটা থাকলে এটা দায় হয়ে যাবে। ওকে, ব্যয় জমাতিরিক্ত, সরি বকেয়া ব্যয়। তো দেখো যে ব্যয় বলছিলাম, ব্যয় কয় রকম? 3 রকম। ব্যয় তো ব্যয়, কিন্তু ব্যয় যদি অগ্রিম থাকে সেটা কি সম্পদ, কারণ আমরা পাবো। আর বকেয়া ব্যয় এটা কি দায়, কারণ টাকাটা দিতে হবে। বুয়া 3 মাস ধরে কাজ করতেছে, আমরা 1 মাসেরও বেতন দেই নাই, তার মানে টাকাটা দিতে হবে, বুয়া আমাদের কাছে টাকা পাবে, সো এই বকেয়া বেতনটা কি আমাদের জন্য দায়। বকেয়া ব্যয়টা কি দায়। আবার অগ্রিম আয়, ধরো আমরা চাকরি করলাম 1 মাস, বেতন নিয়ে নিছে ধরো অফিস থেকে 3 মাসের, তো 3 মাসের বেতন নিলাম, এর মধ্যে 1 মাসের কাজ আমি করেছি, ওইটা আমার আয়। বাট বাকি 2 মাসের যে টাকাটা আমি নিয়েছি, আমি কি এখনো কাজ করেছি? কাজ না করে টাকা নিয়ে নিছি, তার মানে অফিস আমার কাছে পাবে, সো এটা আমার জন্য কি হবে অগ্রিম আয়। আর অগ্রিম আয়টা কি দায়। ওকে, ব্যাংক জমাতিরিক্ত। তোমরা তো অনেকে ক্রেডিট কার্ডের নাম শুনেছো না? ক্রেডিট কার্ড দিয়ে কি করে, ব্যাংকে তোমার যদি টাকা নাও থাকে তুমি কি করতে পারবে? উঠাতে পারবে, বা টাকা আসছে যা তার চেয়ে তুমি বেশি উঠাতে পারবে। ধরো ব্যাংক তোমাকে একটা লিমিট দিল যে তুমি 20,000 টাকা কি করতে পারবা, ব্যাংকে যা আছে জমা তার চেয়ে বেশি উঠাইতে পারবা। কত? 20,000। তো ধরো তোমার ব্যাংকে 5,000 টাকা আছে, তুমি শপিংয়ে গেলে একটা ড্রেস পছন্দ হয়েছে, দাম কত? 8,000 টাকা।
অ্যান্ড তোমার অ্যাকাউন্টে আছে কত 5,000, বাট দাম কত 8,000। তো তুমি কি করলা, ক্রেডিট কার্ড দিয়ে 8,000 টাকা উঠিয়ে পে করে দিলা। তো এখানে দেখো তোমার জমা ছিল কত 5,000, তুমি উঠিয়েছো কত 8,000, তাহলে জমার চেয়ে কত অতিরিক্ত উঠিয়েছো 3,000। এই টাকাটা ব্যাংক তোমার কাছে পাবে। সো ব্যাংক জমা অতিরিক্তটা আমাদের জন্য কি দায়। কিন্তু ব্যাংক জমা যদি বলে, অর্থাৎ ব্যাংকে আমাদের টাকা জমা আছে, এটা কি সম্পদ, ওটা কি, কিন্তু জমা অতিরিক্তটা কি আমাদের জন্য দায়। ওকে, আচ্ছা আর কোনো কনফিউশন আছে এখানে? নো। আচ্ছা, এই যে আমরা বকেয়া, অগ্রিম আয় বা আয় রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, এটারই এখানে একটা প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, যেমন আমরা আয়কে কয় ভাগ করতেছি, 3 ভাগ, আয়, বকেয়া আয়, আরেকটা কি অগ্রিম আয়। তো আয়, সো আয় কি হবে ক্রেডিট, কিন্তু বকেয়া আয়কে আমরা আয় বলবো, বলো না, বকেয়া আয়কে আমরা কি বলবো সম্পদ। সো বকেয়া আয়টা কি হবে ডেবিট। আবার অগ্রিম আয়টাকে আমরা কি আয় বলবো, বলো না, অগ্রিম আয়কে আমরা কি বলবো দায়। সো অগ্রিম আয় কি হবে ক্রেডিট। আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, ধরো আমি লিখলাম সেবা আয়, ওকে, বকেয়া সেবা আয়, আর লিখলাম অগ্রিম সেবা আয়। ওকে, আমি 3টা সেবা আয় লিখলাম। হ্যাঁ, এখানে সেবা আয়টা তো আয়, তাই না, সেবা আয়টা কি আয়, সো সেবা আয় কি হবে ক্রেডিট হবে, তাই না। আচ্ছা আমি এখানে সংক্ষেপে লিখি, কি হবে ক্রেডিট। আচ্ছা বকেয়া সেবা আয়, এটা কি আয় না বকেয়া আয়, বকেয়া আয়, তাই না। আচ্ছা বকেয়া আয় কি আয় নাকি সম্পদ, সম্পদ, সো এটা কি হবে, এটা ডেবিট হবে, রাইট। আবার দেখো অগ্রিম সেবা আয়, অগ্রিম সেবা আয় কি আয় নাকি অগ্রিম আয়, বলো, অগ্রিম সেবা আয়, এটাকে আমরা আয় বলবো না অগ্রিম আয় বলবো, অগ্রিম আয় বলবো। অগ্রিম আয় কি আয় নাকি দায়, দায়, সো এটা কি হবে বলো ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, সেবা আয়, বকেয়া সেবা আয়, অগ্রিম সেবা আয়। হ্যাঁ, এই অগ্রিম আয়টাকে না আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো অনুপার্জিত। কি বলে, অনুপার্জিত। অগ্রিম সেবা আয় অথবা অনুপার্জিত সেবা আয়, মানে অগ্রিম আয়ের আরেকটা নাম হলো কি অনুপার্জিত আয়। আবার বকেয়া আয়ের আরেকটা নাম হলো অনাদায়ী আয়। কি বলে, বকেয়া আয়ের আরেকটা নাম কি, যেমন আমরা বকেয়া সেবায় বলতে পারি অথবা অনাদায়ী সেবায় বলতে পারি। এই ওয়ার্ডগুলোর সাথে তোমার পরিচিত থাকতে হবে। হ্যাঁ, বকেয়া সেবায়, বকেয়া সেবায় মানে কি, আমি সেবা দিয়েছি টাকা এখনো আদায় করতে পারি নাই, তার মানে টাকাটা কি অনাদায়ী। আবার অগ্রিম সেবায় মানে কি, যে আমি টাকা পেয়েছি কিন্তু সেবা দেই নাই, অর্থাৎ আমি এখনো টাকাটা উপার্জন করি নাই, তার মানে এটা অনুপার্জিত হয়। বুঝতে পেরেছো এইভাবে? হ্যাঁ, কোনো ডাউট? নো। এখানে আমরা আরো 2টা ওয়ার্ড দেখি। হ্যাঁ, প্রাপ্ত, প্রাপ্ত কথাটার মানে কি জানো, অলরেডি পেয়ে গিয়েছে, সো এটা কি আয়। যেমন প্রাপ্ত সুদ, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত কমিশন, এরা সবাই কি আয়। কিন্তু যদি বলে প্রাপ্য পাবো, আচ্ছা পাবো বুঝালে এটা কি আয় না সম্পদ, সম্পদ, তাই না। যেমন দেখো আমি তোমাদেরকে যদি বলি প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন, ওকে, প্রাপ্ত লভ্যাংশ, এরা সবাই কি হবে বলো তো আয়, এরা সবাই কি আয়। সো এদের সবাইকে আমরা কোন সাইডে নিব, ক্রেডিট সাইডে। কিন্তু প্রাপ্ত না বলে যদি বলে প্রাপ্য, প্রাপ্য কথাটার মানে কি, প্রাপ্য সুদ, দেন প্রাপ্য কমিশন, দেন প্রাপ্য লভ্যাংশ। আচ্ছা প্রাপ্য মানে কি পাওয়া যাবে, রাইট। আর যেটা পাওয়া যাবে সেটা কি আয় নাকি সম্পদ, সেটা হলো কি সম্পদ। সো এইগুলোকে আমরা কি বলবো ডেবিট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এই চেঞ্জিং গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যাদের সাথে প্রাপ্ত কথাটা থাকবে তারা কি হিসেবে বিবেচিত হবে, আয়। হ্যাঁ, প্রাপ্ত সুদ আয়, কিন্তু প্রাপ্য কথাটা থাকলে কি হয়ে যাবে সম্পদ। তো প্রাপ্ত সুদ, প্রাপ্য সুদ একই রকম মনে হইতে পারে, বাট একটা আয় ক্রেডিট, আরেকটা কি সম্পদ ডেবিট। প্রাপ্ত কমিশন, প্রাপ্য কমিশন, একটা আয় আরেকটা কি সম্পদ। প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্য লভ্যাংশ, একটা আয় আরেকটা কি সম্পদ। সো যারা আয় তারা ক্রেডিট হবে, যারা সম্পদ তারা কি হবে ডেবিট হবে। ওকে, বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এক জায়গায় যদি তুমি ভুল করে ফেলো তোমার অঙ্ক কিন্তু কাটা যাবে। সো এই ডিফারেন্সগুলো তোমার মাথায় রাখতেই হবে। আমাদের আজকের ক্লাসটার নাম কি, অ্যাকাউন্টিং এর বেসিক ক্লাস। সো এই বেসিক কথাবার্তাগুলো যদি তোমার মাথায় না থাকে, তুমি যত ব্রিলিয়েন্ট হও তুমি অ্যাকাউন্টিং পারফেক্টলি করতে পারবে না। এবার যত চেষ্টাই করো সব পণ্ডশ্রম হবে, দেখবা
জায়গায় জায়গায় ভুল, বারবার হোঁচট খাচ্ছ। আর একটু কষ্ট করে হলো এই কথাগুলো যদি তুমি আত্মস্থ করে নাও, সারা জীবন চিল করো অ্যাকাউন্টিং নিয়ে। ওকে, গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ, যে ছবি টবি তুলো এগুলো। আচ্ছা, এরপর আসো আমরা এই যে এইগুলো এখানে দেখি ব্যয় রিলেটেড ক্লাসিফিকেশনটা। হ্যাঁ, তো আয় যেমন 3 রকমের ছিল, ব্যয়টাও কয় রকম? 3 রকম। ব্যয়, বকেয়া ব্যয়, আরেকটা কি স্যার? অগ্রিম ব্যয়। ওকে, তো ব্যয় তো ব্যয়, সো ডেবিট। কিন্তু বকেয়া ব্যয়কে আমরা কি ব্যয় বলবো? না, বকেয়া ব্যয় মানে কি? উই হ্যাভ টু পে। যে ব্যয় করেছি, টাকা দিয়ে দেই, বকেয়া আছে, সো আমাদের এটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। সো বকেয়া ব্যয়টা কি? দায়। আর বকেয়া ব্যয় যেহেতু দায়, বকেয়া ব্যয় কোথায় যাবে? ক্রেডিটে যাবে। ওকে, তাই ব্যয় ডেবিটে যাবে, বাট বকেয়া ব্যয়টা কোথায় যাবে? ক্রেডিটে। কেন? বকেয়া ব্যয় ব্যয় না, এটা হচ্ছে কি? দায়। আর দায়ের ঠিকানা কি? ক্রেডিট। অ্যান্ড দেন অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় মানে কি? আমি এখনো ব্যয়টা করি নাই, বাট টাকা দিয়ে দিস। বুয়া এখনো কাজ করে নাই, ওরা আমি 2 মাসের বেতন দিয়ে রাখছি, সো এই টাকাটা আমি বুয়ার কাছে পাই। আমার অফিসের কর্মী এখনো কাজ করে নাই, বাট ওকে আমি 3 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে রাখছি, তার মানে আমরা কর্মীর কাছে টাকাটা পাবো, তাই না? তার মানে অগ্রিম ব্যয়ের টাকাটা আমরা পাবো। দ্যাটস ওয়াই অগ্রিম ব্যয়টা আমাদের জন্য কি? সম্পদ। কি স্যার? সম্পদ। আর সম্পদ কোথায় যায়? ডেবিটে যায়। ওকে, যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, যে সেম ধরো বেতন প্রদান। ওকে, আরেকটা হলো বকেয়া বেতন, আরেকটা হলো অগ্রিম বেতন। ওকে স্যার, আচ্ছা এই যে বেতন প্রদান, স্যার বলো তো বেতন প্রদান এটা কি? ব্যয়, সো এটা কোথায় যাবে? ডেবিট। বকেয়া বেতন, বকেয়া বেতন মানে কি? আমরা কি বেতনটা এখনো দিয়েছি? না, তার মানে বকেয়া বেতনটা কি? দায়, দিতে হবে। তাহলে এটা কি ডেবিট হবে না ক্রেডিট? ক্রেডিট। অগ্রিম বেতন, অগ্রিম বেতনটা কি? যে আমরা এখনো ব্যয় করি নাই, বাট আমরা টাকাটা দিয়ে রাখছি, সো এটা আমাদের জন্য কি? সম্পদ, আমরা পাবো। এটা কি হবে? ডেবিট। ওকে, একটা বিষয় দেখো স্যার, এই যে বকেয়া বেতন, এই বকেয়া বেতন বা বকেয়া ব্যয়, এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো কি? প্রদেয়। যে বকেয়া বেতন এটাকে আমরা দিয়েছি না দিব, আর দিব বললে কি বোঝায়? প্রদেয়, দিতে হবে। হ্যাঁ, তার মানে বকেয়া বেতনের আরেকটা নাম কি? প্রদেয় বেতন। তাহলে তোমার কোয়েশনের মধ্যে বকেয়া বেতনও বলতে পারে, আবার তোমার কোয়েশনের মধ্যে প্রদেয় বেতন কথাটাও বলতে পারে। প্রদেয় বেতন মানে কি? বকেয়া বেতন, উই হ্যাভ টু পে, সো এটা কি? দায়। আবার অগ্রিম বেতন, রাইট? অগ্রিম বেতন এটা আদার্স কোনো নাম নাই, অগ্রিম বেতন, অগ্রিম বেতন। হ্যাঁ, অগ্রিম বেতনকে আমরা আরেকটা নামে রাখতে পারি, অনুত্তীর্ণ। অনুত্তীর্ণ বেতন বলা যেতে পারে। কি বলা যেতে পারে? অনুত্তীর্ণ। তার মানে কি? এটার মেয়াদকাল এখনো শেষ হয়নি, বা এটার ডেট এখনো এক্সপায়ার্ড হয়নি। আমি টাকা দিয়েছি, কিন্তু এখনো আমি এই টাকাটার সেবা বা ফ্যাসিলিটিস গ্রহণ করি নাই। বুঝছো? এই যেমন অগ্রিম বীমাকে আমরা অনুত্তীর্ণ বীমাও বলতে পারি, অগ্রিম ভাড়াকে আমরা অনুত্তীর্ণ ভাড়াও বলতে পারি। তো এই ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বকেয়া ব্যয়কে আমরা প্রদেয় ব্যয় বলতে পারি, অগ্রিম ব্যয়কে আমরা অনুত্তীর্ণ ব্যয় বলতে পারি, বকেয়া আয়কে আমরা প্রাপ্য আয় বলতে পারি, অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত আয় বলতে পারি। এই ওয়ার্ডগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ওকে স্যার, তো প্রদত্ত কথাটার মানে কি বলো তো? প্রদত্ত মানে দিয়েছি, এটা হলো ব্যয়। প্রদেয় মানে কি? দিতে হবে, এটা কি? আয়, এই সরি দায়। তাহলে প্রদেয় মানে দিতে হবে, এটা হচ্ছে কি? দায়। তো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমরা যদি লিখি প্রদত্ত বেতন, প্রদত্ত কমিশন, আচ্ছা বলো এগুলা কি হবে? ব্যয়, সো এগুলাকে আমরা কি বলবো? ডেবিট, রাইট? কিন্তু যদি বলা হয় প্রদেয় বেতন, যদি বলা হয় প্রদেয় কমিশন, আচ্ছা বলো তো এগুলো কি ব্যয়? নো, এগুলা কি স্যার? এগুলা দায়, সো এগুলা কি হবে? ক্রেডিট হবে। ওকে, তো দেখো প্রদত্ত বেতন, প্রদেয় বেতন একই রকম মনে হচ্ছে না? বাট একটা হচ্ছে কি? ব্যয়, আরেকটা কি? দায়। আবার প্রদত্ত কমিশন, প্রদেয় কমিশন একই রকম মনে হচ্ছে না? বাট একটা হচ্ছে ব্যয়, আরেকটা কি? দায়। ওকে, তাহলে যার সাথে প্রদত্ত থাকবে সে হচ্ছে ব্যয়, সো তাকে ডেবিটে বসাবা। যার সাথে প্রদেয় থাকবে সে হচ্ছে কি? দায়, সো তাকে কোথায় বসাবা? ক্রেডিটে বসাবা। ওকে, আচ্ছা ওকে ফাইন স্যার, তো আমরা এখন কি করব? মালিকানা সত্ত্ব নিয়ে আলাপ করবো, রাইট? তো আমাদের হিসাব কয় রকম ছিল? 5 রকম, আয়, ব্যয়, সম্পদ, দায়, আর কি? মালিকানা সত্ত্ব। তো এই লং জার্নিতে আমরা কিন্তু আয়ের সাথে পরিচিত হয়ে গেছি।
ব্যয়গুলোর সাথে হয়েছে, সম্পদগুলোর সাথে হয়েছে, দায়গুলোর সাথে হয়েছে, রাইট? এখন আমাদের লাস্ট স্টপেজ, এটা কি মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব বলতে কি যেন বোঝায়, যে আমাদের ব্যবসায়ের যারা মালিক বা যিনি মালিক, তিনি আমাদেরকে যে নগদ টাকা দিয়েছে, আমাদের ব্যাংকে যে টাকা জমা করেছে, আমাদের যে সমস্ত ব্যয় নিজের পকেট থেকে পরিশোধ করে দিয়েছে, আমাদের যে দায়গুলো নিজের পকেট থেকে পরিশোধ করে দিয়েছে, সেগুলোকে কি বলা হবে? মালিকানা সত্ত্ব। ওকে, অর্থাৎ ব্যবসায়ের কাছে মালিক যে টাকাটা পায়, এই টাকাটাকে বলা হয় কি? মালিকানা সত্ত্ব। দেখো, ব্যবসায়ের মোট সম্পদ থেকে দায়গুলোকে আমরা যদি বাদ দিই, বাকি টাকাটা কার? মালিকের। যেমন ধরো, আমরা তো সম্পদকে এ বলবো, রাইট? দায়কে কি বলবো? এল। আর মালিকানা সত্ত্বকে ওই। মানে আমি সংক্ষেপে বলতেছি, এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটি বা দায়, ওই মানে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো ধরো আমাদের টোটাল অ্যাসেট হলো 100 টাকা। কয় টাকা? 100 টাকা। আর আমাদের দায় হলো 30 টাকা। তো এই যে আমাদের টোটাল অ্যাসেট 100, এখান থেকে আমরা 30 টাকা দায় পরিশোধ করার পর বাকি থাকবে কত টাকা বলো তো? এই 70 টাকা কার? মালিকের। সেই 70 টাকাকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব। তো আমরা একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে আমি যদি মাইনাস করি কাকে? দায়কে, তাহলে আমি যে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টটার নাম কি স্যার? মালিকানা সত্ত্ব। ওকে, ধর প্রত্যয়ের টোটাল অ্যাসেট 50 লাখ, দায় কত? 10 লাখ। তো 50 লাখ থেকে 10 লাখ মাইনাস করা হলো, রইল কত? 40 লাখ। এই 40 লাখ কার? মালিকের। কারণ এই টাকাটা কে পাবে? মালিক। আমরা কি মালিক? নো, আমরা তো অ্যাকাউন্টেন্ট। কোনো অ্যাকাউন্টেন্ট কি ব্যবসার মালিক হয় বলো? হিসাব রক্ষক কি ব্যবসার মালিক হয় না? তো আমরা হিসাব বিজ্ঞান করতেছি, আমরা হিসাব রাখতেছি, তার মানে আমরা হচ্ছে হিসাব রক্ষক, আমরা কিন্তু মালিক না। আমরা ব্যবসা বা আমরা ব্যবসায় হিসাব রক্ষক, মালিক হচ্ছে অন্য কেউ। তো তিনি আমাদের কাছে যে টাকাটা পায় সেটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। এখন কিছু কিছু কারণে এই মালিকানা সত্ত্ব বেড়ে যায়। যদি মালিক আমাদেরকে নগদ টাকা দেয়, তাহলে মালিকানা সত্ত্ব কী হবে? বাড়বে, কারণ আমাদের কাছে মালিকের পাওনাটা বাড়বে। মালিক যদি আমাদের ব্যাংকে টাকা জমা করে দেয়, তাহলে মালিকের সত্ত্বটা কী হবে? বাড়বে, তাই না? মালিক যদি কর্মচারীদের বেতন নিজের পকেট থেকে খরচ পরিশোধ করে দেয়, তাহলে কী হবে? মালিকের পাওনাটা বাড়বে। ধর কোনো একটা দায় মালিক নিজের পকেট থেকে যদি পরিশোধ করে দেয়, ব্যবসায়ের দায়, তাহলে মালিকের পাওনাটা কী হবে? বাড়বে। আর মালিক যদি ব্যবসা থেকে টাকা নেয়, মালিকের পাওনাটা কমবে, তাই না? মালিক যদি ব্যাংক থেকে, ব্যবসার ব্যাংক থেকে টাকা নেয়, মালিকের পাওনা কী হবে? মালিক যদি পণ্য নেয়, মালিকের পাওনাটা কী হবে? কমবে। মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসায়ের ফান্ড থেকে পরিশোধ করা হয়, মালিকের পাওনাটা কী হবে? কমবে। বুঝছো? তাহলে মালিকানা সত্ত্ব এটা কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো কমে। যেমন মূলধন, মালিক ওই যে বললাম, নিজের পকেট থেকে যদি ব্যবসায় কোনো টাকা বা ব্যয় পরিশোধ বা দায় পরিশোধ করে, ওটাকে আমরা কি বলবো? মূলধন। তাহলে মূলধনের কারণে মালিকানা সত্ত্ব কী হয়? বাড়ে, অর্থাৎ ব্যবসার কাছে মালিকের পাওনাটা বেড়ে যায়। উত্তোলন, অর্থাৎ মালিক নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে টাকা নেয়, এটাকে বলা হবে কি? উত্তোলন। উত্তোলনের কারণে কি হয়? ব্যবসায়ের কাছে মালিকের পাওনাটা কমে যায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পায়। জীবন বীমার প্রিমিয়াম, এটা মালিকের। দেখো, যদি বলে বীমা প্রিমিয়াম, এটা কিন্তু ব্যবসায়ের খরচ, কিন্তু জীবন বীমা প্রিমিয়াম যদি বলে, এটা কি হবে? মালিকের ব্যক্তিগত খরচ। কারণ ব্যবসায়ের কি জীবন আছে? জীবনটা আছে কার? মালিকের। তো জীবন বীমা প্রিমিয়াম হলো মালিকের ব্যক্তিগত খরচ। দ্যাটস ওয়াই জীবন বীমা প্রিমিয়ামের কারণে কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। আয়কর, আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ। আয় মালিক করছে, কর মালিক দিবে, কিন্তু আমরা পরিশোধ যদি করে দিই ব্যবসা থেকে, তাহলে আয়করটা যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ, সেহেতু আয়করটার কারণে কি হবে? মালিকানা সত্ত্ব কমবে। তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, আয়করটা মালিকের খরচ হইলে ব্যবসায়ের খরচ কি? ব্যবসায়টা হলো কর ও অভিকর। কি বলে স্যার? কর ও অভিকর, এটা হলো ব্যবসায়ের খরচ। যেমন আমি যদি বলি বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম, হ্যাঁ, এই বীমা প্রিমিয়ামটা হলো ব্যবসায়ের খরচ, কিন্তু জীবন বীমা প্রিমিয়ামটা কার? মালিকের ব্যক্তিগত খরচ। সো বীমা প্রিমিয়ামকে আমরা ব্যয় বলবো, কিন্তু জীবন বীমার প্রিমিয়ামকে আমরা ব্যয় বলবো না। আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব হ্রাস। কি বলবো? মালিকানা সত্ত্ব হ্রাস। কর ও অভিকর, এটা ব্যবসায়ের খরচ। সো কর ও অভিকর, এটাকে আমরা কি বলবো? ব্যয়। কিন্তু আয়কর, এটাকে আমরা ব্যয় বলবো না। আয়করকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব হ্রাস, কারণ এটা মালিকের ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত অন্যান্য খরচ থাকতে পারে, হ্যাঁ, এটাও কি? মালিকানা সত্ত্ব হ্রাস। আর হলো কি? সাধারণ সঞ্চিতি। কি স্যার? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি বুঝো? যেমন ধরো ব্যবসার মুনাফা অর্জিত হয়েছে, এই টাকাটা কি পাবে? মালিক। তাহলে আমরা মালিককে না দিয়ে কিছু টাকা রেখে দিচ্ছি। ধরো 100 টাকা মুনাফা হয়েছে, মালিককে আমরা 60 টাকা দিলাম, 40 টাকা আমরা কি করলাম? রেখে দিলাম। তো এই যে মালিকের পাওয়ার কথা, বাট আমরা নিজেরা রেখে দিছি মালিককে না দিয়ে, এটা কি বলা হচ্ছে? কি? সাধারণ সঞ্চিতি, 40 টাকা। এখন বলো তো, এই টাকাটা কে পাবে? মালিক। এটা কার পাওনা? মালিকের পাওনা। আর এটার কারণে কি হবে? মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। তাহলে মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে। জীবন বীমার প্রিমিয়াম, এটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই মালিকানা সত্ত্ব কমে। আয়কর, এটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই যে কি হয়? মালিকানা সত্ত্ব কমে। ব্যক্তিগত খরচও ব্যক্তিগত খরচ, মালিকানা সত্ত্ব কমে।
আর সাধারণ সঞ্চিতি কি মালিকের পাওনা, সো মালিকানা সত্ত্ব বাড়ে। বুঝতে পেরেছো? তো এতক্ষণ আমি যা কিছু বলেছি এগুলো যদি তোমরা বুঝে থাকো, এগুলো যদি মনে রাখো, যদি আত্মস্থ করো, তাহলে নেক্সটে আমরা অ্যাকাউন্টিংয়ের যে কোনো কিছু সলভ করতে পারবো। তখন আর তোমাদের কনফিউজড হওয়া লাগবে না। ওকে, সো যদিও খুবই বোরিং, খুবই টায়ারিং, বাট আমার কর্ডিয়াল রিকোয়েস্ট হলো তোমরা এই জিনিসগুলো যারা মানে এক্সপার্ট এসএসসিতে যারা অ্যাকাউন্টিং করেছো তাদের জন্য এগুলা নট নেসেসারি, বাট যারা এসএসসিতে সায়েন্স ছিল বা আর্টস ছিল এখন কমার্সে এসছো, বা যারা মাত্র 9-এ ভর্তি হয়েছো, জীবনে ফার্স্ট টাইম অ্যাকাউন্টিং করছো, এদের জন্য এই মানে ভিডিওটা অনেক ইফেক্টিভ। হ্যাঁ, তোমরা বারবার এটা মানে মানে প্লে করবা, দেখবা। ওকে, আই থিঙ্ক এটা মানে তোমাদের জন্য হেল্পফুল হবে।